শিখবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিমের বেসিক কাস্টমাইজেশন। ঠিক আছে, তো এর জন্য আমাদের কি করতে হবে? আমরা তো লোকাল সার্ভারই সব কাজ করি, তাই না? ওয়ার্ম সার্ভার বা যাদের জ্যাম্প আছে তারা জ্যাম্পে। আমাদের ফার্স্ট কি করতে হবে? সার্ভারটাকে স্টার্ট করে নিতে হবে। তো সার্ভার স্টার্ট করার জন্য আমি যে আমার হচ্ছে লারাগনের যে আইকন আছে, মানে লারাগন সফটওয়্যারটা এটা ওপেন করলাম, কন্ট্রোল প্যানেলটা এখানে গিয়ে আমি স্টার্ট করলাম। ওকে, আমাদের এখানে অ্যাপাচি সার্ভার মাইএসকিউএল দুইটাই অন হয়ে আছে এখন, তাই না? তো এবার আমি আমার ব্রাউজারে যদি আমার সেই ওয়ার্ডপ্রেসটাকে অ্যাক্সেস করতে চাই, localhost/wordpress/wp-admin। ওকে, আমার তো ড্যাশবোর্ডেই সব কাজ, তাই না? আমরা যা কাস্টমাইজেশন করবো সব ড্যাশবোর্ড থেকেই করব, তাই তো? আচ্ছা, এবার ইউজার পাসওয়ার্ড দিতে বলতেছে, আমি হচ্ছে ইউজার পাসওয়ার্ড দিচ্ছি অ্যাডমিন। পবিত্র ভাই আপনার মিউট করেন। গান আসতেছে আপনার মাইক্রোফোন থেকে। ওকে, যেহেতু লোকাল সার্ভার তাই একটু প্রথম একটু ওপেন হতে একটু সময় নেবে, এটি স্বাভাবিক। ঠিক আছে, তো এই হচ্ছে আমার কি, এই হচ্ছে আমার যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ড্যাশবোর্ড সেটা। ঠিক আছে, তো আমরা থিম ইনস্টল করা শিখছি গতকাল, তাই না? সবাই তো থিম ইনস্টল করতে পারবো এখন, তাই কি না? তো এবার আসে প্লাগ ইন ইনস্টল। ঠিক আছে, প্লাগ ইন সম্পর্কে যদি বলি, এখানে প্লাগ ইনসে যদি যাই, আমি প্লাগ ইনসে ক্লিক করলাম। প্লাগইনসে ক্লিক করার পর এইখানে এই যে প্লাগইন গুলা দেখাচ্ছে আমার কোনটা ইনস্টল আছে বা কোনটা অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করতে হবে সেগুলো আছে। এই হচ্ছে আমার প্লাগইন গুলা যেগুলো আমার এখানে আছে, কিন্তু অ্যাক্টিভ কোনগুলা? অ্যাক্টিভ হচ্ছে এই যে যেগুলা এই যে ডিঅ্যাক্টিভ লেখাটা আছে সেগুলো হচ্ছে অ্যাক্টিভ, যেমন কার্ড ফ্লো, এলিমেন্টার হেডার ফুটার। এটা ইনস্টল করা বাট অ্যাক্টিভ করা নেই। ঠিক আছে, এটা অ্যাক্টিভ করলে অ্যাক্টিভ হয়ে যাবে। ওয়ান ক্লিক সিট টেমপ্লেট লাইব্রেরি, উকমার্স, ডাব্লিউপি ফর্মস। ঠিক আছে, এই প্রত্যেকটা প্লাগইনের কাজ এক একটার কাজ এক এক রকম। এটা কি বলছিলাম না যে একটা এক্সটেনশনের কাজ এক এক রকম হয়, এক একটা এক্সটেনশনের কাজ এক এক রকম। সেম ভাবে প্লাগইনও এরকম, এক একটা প্লাগইনের উদ্দেশ্য এক এক রকম, কাজ ভিন্ন। এই প্লাগইন গুলা ইনস্টল করার ফলে বাম পাশে কিছু অপশনও চলে আসে, যেমন আমি উকমার্স প্লাগইন ইনস্টল করলে উকমার্স চলে আসে, প্রোডাক্টও চলে আসে। ওকে, অ্যানালাইটিক্স, মার্কেটিং, এই চারটা অপশনই আসে যখন আমি ইকমার্স প্লাগইনটাকে ইনস্টল করব। তো এটা মূলত ই কমার্স ওয়েবসাইটের জন্য ইউজ করা হয়। ই কমার্স ওয়েবসাইট সম্পর্কে তো জানেনই, যেখানে কেনা বেচা করা হয় অনলাইনে, সেটা হচ্ছে ই কমার্স। আচ্ছা, আমি তো এই হচ্ছে প্লাগইন। ঠিক আছে, এটা একটা প্লাগইন ডাব্লিউপি ফর্মস। এক একটা প্লাগইনের কাজ এক এক রকম। এরকম অনেক প্লাগইন আছে, কত রকমের প্লাগইন আছে আমি জানি দেখাইছিলাম। সবার মাইক্রোফোনটা একটু মিউট করবেন। তো প্লাগইন আছে অনেক রকম। ঠিক আছে, অনেকগুলা প্লাগইন আছে, এক একটার কাজ এক এক রকম। ঠিক আছে, অনেক বড় বড় প্লাগইন আছে। তো এই ওয়ার্ডপ্রেস আমি অলরেডি বলছি যে ওয়ার্ডপ্রেসটা ফ্রি, কিন্তু এই ওয়ার্ডপ্রেসকে কেন্দ্র করে কোটি কোটি টাকার বিজনেস হয়, বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস করতেছে। ঠিক আছে, এখানে গিয়ে যদি আমি পপুলারে যাই, তো এখানে দেখবেন যে এখানে কতটা প্লাগইন দেখায় এখানে। ঠিক আছে, 52,000 প্লাগইন আমরা দেখছিলাম, তাই না? এই প্লাগইন গুলা এক একটার কাজ এক এক রকম। ঠিক আছে, এগুলো হচ্ছে সব প্লাগইন। ওকে, আচ্ছা, তো এখানে দেখাচ্ছে 52,000 প্লাগইন আছে এখানে। ঠিক আছে, তো এইরকম যে প্লাগইন যে মানে আপনি হচ্ছে প্লাগইন সম্পর্কে জেনে যে শেষ করতে পারবেন তা নয়, প্লাগইন জেনে শেষ করতে পারবেন না। প্লাগইন এত পরিমাণ আছে, এক একটা প্লাগইনের কাজ এক রকম, বা একই কাজের জন্য দেখা যায় 5টা 10টা প্লাগইন আছে। ঠিক আছে, কোনোটা ভালো কোনোটা খারাপ, মানে একটু ইউজার ফ্রেন্ডলি না, মানে ইউজ করতে একটু প্রবলেম হয়। ঠিক আছে, এইরকম আছে। সো বিষয়টা হচ্ছে যে প্লাগইন সম্পর্কে আমরা জানবো, যেহেতু মোটামুটি ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশনের দিক থেকে মোটামুটি অনেক ধরনের অ্যাডভান্স এবং সহজ কাজ সব ধরনেরই প্লাগইন দিয়ে করা যায়। ঠিক আছে, সবগুলো কাজই সব ধরনের কাজই প্লাগইন দিয়ে করা যায়। আমরা চেষ্টা করব প্লাগইন সম্পর্কে জানার, যতটা প্লাগইন দরকার পড়ে, যখন যেটা প্লাগইন দরকার পড়ে আমরা সেটা সম্পর্কে জানবো। ঠিক আছে, ভাই আমরা কিভাবে জানবো যে কোন প্লাগইনটা কি রকম প্যাটার্ন? প্যাটার্ন বলতে কি প্লাগইনের উদ্দেশ্য কাজ কি। ঠিক আছে, যেমন আমি এই কন্টাক্ট ফর্ম 7 প্লাগইনটা না, এখানে আমি নামে যদি ক্লিক করি, প্লাগইন স্টোরে এসে এখানে একটা পপ আপ আসবে, এটাকে বলে পপ আপ। ওকে,
আচ্ছা, এই দেখেন কন্টাক্ট ফর্ম 7, এদের হচ্ছে ইমেজ এটা, এদের ইনস্টলেশন প্রসেস, যদি কোনো কোশ্চেন আছে কিনা ফেক, তারপরে স্ক্রিনশট রিভিউ আছে, ঠিক আছে। তো এটা ডিসক্রিপশনে যদি আসি, এখানে বলা আছে ম্যানেজ মাল্টিপল কন্টাক্ট ফর্ম। তো আপনার ওয়েবসাইটে যদি কন্টাক্ট ফর্মের আপনার ওয়েবসাইটে যদি কখনো কন্টাক্ট ফর্মের প্রয়োজন হয়, যেমন হচ্ছে একটা ওয়েবসাইটে দেখবেন অনেক ধরনের কন্টাক্ট ফর্ম থাকে, কন্টাক্ট আস, নিউজ লেটার, ঠিক আছে, তারপরে এরকম আরো অনেক ধরনের ফর্ম থাকে। এই ফর্মগুলো মূলত তৈরি করা হয় এই প্লাগইন দিয়ে। কন্টাক্ট ফর্ম 7 বা 7 এর মতো, এটার মতো আরো অনেক প্লাগইন আছে, ঠিক আছে। এখানে আর ডিটেলস আছে কন্টাক্ট ফর্ম 7 এ কিভাবে কাজ করে, আদৌ এটা ফ্রি না প্রিমিয়াম, ঠিক আছে, সব। তো এটার এই প্লাগইনের দেখেন অ্যাক্টিভ ইনস্টলেশন কত, 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টল আছে। অ্যাক্টিভ ইনস্টলের অর্থ যেটা ইনস্টল করা আছে বর্তমানে এখন, ঠিক আছে, অনলাইনে আছে 5 মিলিয়ন প্লাস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। তাহলে চিন্তা করেন এর জনপ্রিয়তা কিরকম। তো 5 মিলিয়নের অর্থটা কি? 5 মিলিয়নের অর্থটা হচ্ছে 50 লাখ, তাই না? জি ভাই। 50 লাখ ওয়েবসাইটে এটা ইনস্টল আছে, এবং এটা রেটিং দেখেন এখানে 1849 জন এখানে রিভিউ দিছে, তার মধ্যে এভারেজ রিভিউ হচ্ছে 4, ঠিক আছে। এটা কিন্তু খারাপ না, এটা অনেক মোটামুটি ভালো। তারপরে এখানে ইয়োস্ট এসইও আছে, এটা এসইওর জন্য, এসইও নিয়ে আমরা পরে আলোচনা করব। এটারও 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, কিন্তু এটার আবার 27,000 আপনার হচ্ছে রিভিউ, ওভারঅল 5 স্টার, তাই না? তার মানে কি প্লাগইনটা অবশ্যই অনেক ভালো। তাই কিনা বলেন তো? তারপরে এরকম আরো অনেক প্লাগইন আছে, দেখেন সবচেয়ে ভালো ভালো প্লাগইন গুলো এখানে দেখাইছে। 5 মিলিয়ন প্লাস, 5 মিলিয়ন প্লাস, 5 মিলিয়ন প্লাস, 5 মিলিয়ন প্লাস, ঠিক আছে। দেখেন সবগুলো 5 মিলিয়ন প্লাস। এই যে ডাব্লিউপি ফর্মস, এটা হচ্ছে 4 মিলিয়ন প্লাস, 8,000 কি বলে রিভিউ, সবগুলো কি 5 স্টার রিভিউ, তাই না? এখানে 5 মিলিয়ন প্লাস, ওকে। তো এই প্লাগইন গুলার কাজ, এক একটার কাজ হয় এক এক রকম। আমরা তো এগুলো সম্পর্কে জানবোই, ঠিক আছে, ধীরে ধীরে জানবো। ঠিক আছে, তো প্লাগইন গুলো সম্পর্কে জানবো ধীরে ধীরে। তো আমাদের এই থিমটা, আমরা যদি আমাদের থিমটাকে দেখি এখানে ভিজিট সাইটে গিয়ে, ঠিক আছে, এখানে যে আমরা থিমটা ইনস্টল করছি অ্যাস্ট্রা থিম, এটা এলিমেন্টর দিয়ে তৈরি করা, ঠিক আছে। তো এলিমেন্টরটা কি? এলিমেন্টরটাও একটা প্লাগইন, ঠিক আছে। এখানে দেখেন এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার। তো এটার অর্থটা হচ্ছে এটা একটা বিল্ডার কি? আমরা ওই যে HTML CSS দিয়ে স্ট্রাকচার তৈরি করে করে ডিজাইন করছি না একটা ওয়েবসাইট, কিন্তু এইটা ডিজাইন করার জন্য এটাকে বলে ড্র্যাগ ড্রপ বিল্ডার। মানে এদের মনে করেন যে টেক্সট হেডিং এর জন্য একটা উইজেট আছে, টাইনে টাইনে ছাড়িয়ে দিয়ে শুধু টেক্সটটাকে এডিট করলেই হয়ে যায়। এখানে ট্যাগ লিখতে হয় না বা কিছু লিখতে হয় না, ঠিক আছে, খুব ইজি, ঠিক আছে, খুব ইজিলি কাস্টমাইজ করা যায়, ঠিক আছে, বিল্ডারের মতো, ওকে। তো এটা দিয়ে আমরা দেখবো, আমাদের মূলত টার্গেট থাকবে এলিমেন্টর দিয়ে শেখাটা, ওকে। আচ্ছা আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার হচ্ছে একটা থিম যেটা আমরা গতকাল ইনস্টল করছিলাম। এই থিমের এই অল কোর্স, অ্যাবাউট, কন্টাক্ট, এগুলো কি এক একটা করে পেজ, ওকে। আচ্ছা, ওকে, তাহলে এই হচ্ছে আমার থিম, ঠিক আছে। তো থিমের এগুলো হচ্ছে এক একটা করে পেজ, এগুলো এক একটা করে সেকশন। আপনারা HTML CSS দিয়ে করে আসছেন, কিছুটা ডিজাইন করার ট্রাই করছিলেন। যাই হোক, আমরা HTML CSS ভুলে যাই, আমরা নতুন করে এলিমেন্টর দিয়ে শিখবো আমরা, ওকে। এলিমেন্টর এর মতো আরো অনেক আছে, কি বলে
থিম বিল্ডার আছে এগুলা দিয়ে শিখবো। তো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে মেনু বার কিভাবে একটু কাস্টমাইজ করা যায়, এই থিমটাকে আমরা আমাদের মতো করে ডিজাইন করব, ঠিক আছে। একটু এডিট করব, হয়তো বা এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, টেক্সট চেঞ্জ করবো, বা এখানে আরেকটা সেকশন অ্যাড করে দিব, এটাই বলে কাস্টমাইজেশন। মানে একটা থিম আছে সেটাকে একটু মডিফাই করাটাই হচ্ছে কি কাস্টমাইজেশন, তাই না? তাই কিনা বলেন তো? আচ্ছা, তো আমরা এই কাস্টমাইজেশনই শিখবো। তো এবার আসবো হচ্ছে আমার এখানে মেনু বার আছে। তো মেনু বারে এই পেজ রিমুভ করা, অ্যাড করা, এই অপশনগুলো কিভাবে করা যায়, এটার জন্য কি HTML এ কোডিং এ গিয়ে যাইতে হয়? তা না, এটা তা করতে হয় না। এখানে আপনারা দেখবেন যে অ্যাপিয়ারেন্সে অলরেডি আপনাদের দেখানো হয়েছিল। অ্যাপিয়ারেন্সে গিয়ে এখানে মেনুজ নামে একটা অপশন আছে, ঠিক আছে। কি আছে? অ্যাপিয়ারেন্সে মেনুজ আছে। তো অবশ্যই মেনুটা এখানে যেটা ইউজ করা হয়েছে সেটা এখানেই পাইতে পারি আমরা যদি ভিতরে যাই অ্যাপিয়ারেন্সে মেনুজে গিয়ে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রাইমারি মেনু, এখানে বলা আছে। প্রাইমারি মেনুতে লক্ষ্য করবেন এখানে কি কি আছে, হোম, অল কোর্স, অ্যাবাউট, কন্টাক্ট, মাই অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে এখানে লক্ষ্য করেন হোম, অল কোর্স, অ্যাবাউট, কন্টাক্ট, মাই অ্যাকাউন্ট। তো এই অপশনগুলাই এখানে আছে, তাই কিনা? তাহলে এইটা হচ্ছে আমার মেনু বার। তো মেনু বার থেকে কোনো কিছু রিমুভ করা বা অ্যাড করা কিভাবে যায়, ঠিক আছে। এটা তো কোশ্চেন হইতে পারে, তাই না, যে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করে মেনু বারে কিভাবে আনবো। এখানে মেনু বারের বাম পাশে লক্ষ্য করবেন এখানে পেজেস আছে, মানে আমার কি কি পেজ ক্রিয়েট করা আছে এখানে তার লিস্ট আছে। মোস্ট রিসেন্ট বাদ দিয়ে আমরা যদি ভিউ হলে যাই এখানে সব পেজ পাবো আমরা। তো এই পেজ থেকে আমরা কিভাবে মেনু বারে পেজ অ্যাড করব সেটা দেখবো, ঠিক আছে। এখানে সব পেজে ক্লিক করে আমরা অ্যাড টু মেনু নামের অপশন আছে, অ্যাড টু মেনুতে করলাম। করার পর তাহলে তো মনে হয় সবগুলো মেনুতে চলে যায়। এই সবটা শুধু এই মেনুটাতে চলে আসলো। তারপরে এই লক্ষ্য করেন এখানে সামন পেছনে আনার জন্য এই যে টাইনে এনে ছাড়িয়ে দিলেই হয়, সুন্দর না? তো এখানে আমি এনে হোমের পাশে দিয়ে এটাকে শুধু সেভ করে দিলাম, ওকে। ভাইয়া আরেকবার দেখান তো কোথা থেকে নিয়ে কোথায় সামনে। আচ্ছা, আসতেছি। তো লক্ষ্য করেন এখানে হোমের পাশে সব চলে আসছে, তাই কিনা বলেন তো? আসছে না? জি ভাই। তো এখানে শপে ক্লিক করলে এই সব পেজে চলে যাবে। আমাদের কিন্তু এই সব পেজটা ক্রিয়েট করা ছিল। এখানে যদি আমরা অল পেজে যাই, একটু আসতেছি, আপনার আবার দেখাবো, সমস্যা নেই। তো এইখানে লক্ষ্য করবেন এইখানে যে পেজগুলো আসবে, ঠিক আছে, এই পেজগুলো এখানেও আসবে। এখানে যদি পেজ অ্যাড করেন তাহলে ওখানে রিলোড দিলে ওখানেও চলে আসবে, এই পেজগুলো ওখানে আছে। তো এইটা কোথা থেকে আসলো? এখানে অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুজ নামে একটা অপশন আছে, সাব মেনু আছে, এইখানে গেলেই পাবেন, ঠিক আছে। এইখানে গেলে আমার এই মেনুগুলো দেখা যাচ্ছে। চাইলে আপনারা এই যে ড্রপ ডাউন ক্রিয়েট করবেন, এখানে টাইনে এনে সাইডে দেন, ঠিক আছে। এখানে যদি আমরা হচ্ছে কার্ড চেকআউট কেউ আনি, আমি কার্ড চেকআউট আনলাম কিন্তু এটা মাই অ্যাকাউন্টে রেখে দিলাম, ঠিক আছে। যা শুধু টাইনে এনে সাইডে দিচ্ছি, কিন্তু লক্ষ্য করেন। তাহলে এটা ভাইয়া কি? এখানে আমার একটা প্রশ্ন আছে জি ভাইয়া, জি এই যে পূর্ব থেকে যেগুলো মেনু এখানে দেয়া আছে ওর সাইডে দেওয়া আছে টাইপ হচ্ছে এলিমেন্টর, কিন্তু সবটা যখন নিয়ে আসলেন এর টাইপ দেখাচ্ছে সব সব পেজ। পেজ। এটাকে ডিফল্ট ভাবে সব পেজ হিসেবে আছে। আমাদের যে থিমটা আছে এটা মূলত একটা ই কমার্স থিম, ঠিক আছে। এই যে ই-কমার্স মূলত এই প্লাগইন ই-কমার্সের কাজ করে, ই-কমার্স ওয়েবসাইটে। তো এই প্লাগইনটার জন্য একটা সব পেজ লাগে, ঠিক আছে। সব পেজ বলতে কি, আপনারা হচ্ছে ই-কমার্স ওয়েবসাইট গুলা যেমন হচ্ছে দারাজ, তারপরে বিভিন্ন ধরনের ওয়েবসাইট গুলা ইভালিতে ঢুকে দেখবেন যে ওদের একটা সব পেজই আছে যেখানে শুধু প্রোডাক্ট গুলা পাওয়া যায়, ঠিক আছে। তো ই-কমার্সে আর কি ডিফল্ট ভাবে ওই সব পেজটাকে মানে ডিফল্ট করে দেয়া থাকে। আপনার ব্রাউজারে যেরকম বিভিন্ন সফটওয়্যার গুলোকে ইমেজের জন্য ডিফল্ট করে দেন, মনে আছে কি করে থাকবেন যে ব্রাউজারের জন্য ডিফল্ট ব্রাউজার ক্রোম করে দেন, তারপরে আরো এরকম থাকে, ঠিক আছে। যেমন ভিডিও অডিও প্লেয়ারের জন্য আপনারা ভিএলসি কে ডিফল্ট করে দেন, সেম ভাবে এখানেও করে দেয়া যায়। একটা পেজ ক্রিয়েট করছেন সব পেজ, তো এটাকে ডিফল্ট ভাবে সব পেজ বলে দিতে হয়, ঠিক আছে। ই-কমার্সের সেটিং এ গিয়ে যে এটা আমার সব পেজ, ঠিক আছে, তখন ওই পেজটার পাশে এই টাইপটা অ্যাড হয়ে যায়, এটা সব পেজ, ঠিক আছে। এই যে লক্ষ্য করবেন এই যে সব পেজ টাইপ কি বলে এটা, টাইপটা অ্যাড হয়ে গেছে সব পেজ। তাহলে এটা আমার সব পেজ ই-কমার্সে বলে দেয়া আছে এটা, ওকে। তো এইগুলা নিয়ে পরে আলোচনা করবো, কিসের কি টাইপ আছে এগুলো পরে, যা শুধু আপাতত মেনুটা অ্যাড করে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে আমি সেভ করলাম।
সেভ করে আমি যদি এবার রিলোড দেই, তো আচ্ছা এখানে ভাইয়া, এখানে যে এলিমেন্টরটা, এটা কি একটা প্যাকেজ? এলিমেন্টরটা হচ্ছে একটা থিম বিল্ডার প্লাগইন, ঠিক আছে, একটা থিম বিল্ডার প্লাগইন, একটা প্লাগইন জাস্ট। এর ভিতরে যে উকমার্সটা, এইটা? উকমার্সটাও আলাদা একটা প্লাগইন। ও আচ্ছা আচ্ছা। ওকে, এলিমেন্টরের ভিতরে কি উকমার্সটা পড়ে গেছে? না, এলিমেন্টর আলাদা প্লাগইন, উকমার্স আলাদা প্লাগইন, তো সবগুলোকে একসঙ্গে কাজ করা যায়, একসঙ্গে ইনস্টল করে, ঠিক আছে। আচ্ছা, ওটার কাজ ভিন্ন, এটার কাজ ভিন্ন, কিন্তু থিমের ভিতরে দেখা যায় যে আমার এলিমেন্টরের কাজ করতে হয়, উকমার্সেরও কাজ করতে হয়, কন্টাক্ট ফর্মেরও কাজ করতে হয়, তো তাদের জন্য আলাদা আলাদা প্লাগইন আছে, সবগুলোকে ইনস্টল দিতে হবে আমাকে, ঠিক আছে। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমাদের সব পেজে আসলাম। সব পেজে আসার পর আমরা কি করছি লক্ষ্য করবেন, এখানে যদি আমরা মেনুতে আসি, এখানে এই মাই অ্যাকাউন্টের সাব মেনু বানিয়ে দিছি এখানে টাইনে এনে, তাই না? এখানে লক্ষ্য করেন উপরে নিয়ে যাওয়া যাবে কি? কি, সাবমিট করে নিয়ে গিয়ে তো অন্য ইয়েতে চলে আচ্ছা একটু ওয়েট করেন। তো আমি জাস্ট শুধু কি করলাম, মাই অ্যাকাউন্টে সাব মেনু করে দিলাম, এখানে রিলোড দেওয়ার পর এখানে লক্ষ্য করবেন এই যে সাব মেনু চলে আসছে, ঠিক আছে। তাহলে কত ইজিলি আমার কাজটা হয়ে যাচ্ছে মেনু বারের, আমাকে কিছু করতে হচ্ছে, কিছু করতে হচ্ছে না। তারপর কি বললেন জানি, একটু কাইন্ডলি আরেকবার বললেন। মানে ওই দুইটা যেখানে সাবমেনু করলেন, ওই দুইটা আমি ওই যে অ্যাবাউটে বা কন্টাক্ট কাছে দিতে যাচ্ছি। হ্যাঁ, দেওয়া যাবে। এই যে অ্যাবাউটের সাব মেনু করে দিলাম, এইটারে কার্ডেরও সাব মেনু আবার চেক আউট করে দিলাম, ঠিক আছে, করে দিয়ে সেভ করে দিলাম। হ্যালো রাশিদ ভাই, এগুলো কি ইচ্ছা মতে মেনু তৈরি করা যায় না? আমার ইচ্ছা মতে এই তো তৈরি করে দেখাই দিলাম। এই দেখেন এখানে অ্যাবাউটে সাব মেনু কার্ড ছিল, এখানে লক্ষ্য করবেন এখানে। আমি যদি লিখে তৈরি করি, যেমন হ্যাঁ হবে, ওগুলা নিয়ে পরে আলোচনা করব, এখন যতটুকু দেখাচ্ছি এতটুকু দেখেন, ওগুলা নিয়ে পরে আলোচনা করব। তো অ্যাবাউটের সাব মেনু আমি কার্ড দিছি, কার্ডের সাব মেনু চেক আউট দিছি। যদি আমি এটা সমান করে দিতাম তাহলে কি হতো, অ্যাবাউটের সাব মেনু দুইটা হয়ে যেত, তাই না? কিন্তু আমি কি করছি, কার্ডের সাব মেনু ফেরত চেক আউট করে দিছি, তাই কি। তারপরে দেওয়ার পরে এখানে যদি রিলোড দেই, দেওয়ার পরে এখানে দেখবেন যে এখানে অ্যাবাউটের সাব মেনু হিসেবে কার্ড আছে, কার্ডের সাব মেনু হিসেবে কি আছে, চেক আউট আছে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা। তাহলে দেখেন আমরা খুব ইজিলি কত সুন্দরভাবে কি করতে পারি, আমরা মেনু ক্রিয়েট করতে পারলাম, তাই না? তাই কি না? ভুল করে দুইটা মেনু অ্যাড করে ফেলি একই, সেক্ষেত্রে একটা ডিলিট করবো কিভাবে? সেক্ষেত্রে একটা ডিলিট করবো কিভাবে, মনে করেন অল কোর্সটাকে আমি এক্সট্রা করে অ্যাড করছি, এইখানে এই আইকনে ক্লিক করলাম, আইকনে ক্লিক করার পর এখানে দেখেন রিমুভ আছে, মানে রিমুভ করে দিয়ে এবার এটা সেভ করে দিলাম, ঠিক আছে, এই যে সেভ। আচ্ছা ভাই, ওকে, তারপরে এবার যদি আমি রিলোড দেই, অল কোর্স থাকবে না, আছে। হ্যাঁ ভাই, আচ্ছা, তাহলে মেনু বারকে এইভাবে কাস্টমাইজ করা যায়, মেনু বারের অ্যাড মানে আইটেম অ্যাড করা যায়, তারপরে ওখান থেকে রিমুভ করা যায়, তাহলে খুব ইজি হয়ে গেল না, তাই কিনা? কিন্তু শিখলাম কেন ভাই? এটা শিখতেই তো হইতো। না, আপনাদের ওটাও শিখতে হবে, ওটা কেন শিখবেন একটু পরে পরে বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে মেনু বার গেল, এবার সে আমি লোগোটাকে চেঞ্জ করব আমার থিমের। তো অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুতে কি আবার যাব, বলেন তো, লোগো চেঞ্জ করার জন্য? বলেন তো, আমি আবার লোগো চেঞ্জ করার জন্য অ্যাপিয়ারেন্সে মেনুতে যাব আবার? না ভাইয়া, না, কারণ এটা শুধু মেনুতেই কাজ ছিল, তো এখন তো আর মেনু থেকে লাভ নাই, ওটা লোগো আলাদা। তো এটার জন্য কি করতে হবে, এই যে কাস্টমাইজ অপশনে যাইতে হবে, এখানে কাস্টমাইজে আমি গেলাম, আমি এগুলোকে নিউ ট্যাবে ওপেন করতেছি, কারণ কাস্টমাইজারের কাজ আলাদা করব, আবার এখানে কোনো কাজ প্রয়োজন হলে আলাদা করব, ঠিক আছে। এক ট্যাবে বারবার ঘুরে আসবো, রিলোড দিব, এটা একটু বিরক্তিকর, তো আপনারাও এটাকে এড়িয়ে চলার চেষ্টা করবেন, ঠিক আছে। মানে নিউ ট্যাব নিয়ে করলে ভালো হবে, সুবিধা হবে। যেভাবে বারবার না হলে রিলোড করা, ঘুরে আসা। আচ্ছা, ওকে, তাহলে এই যে থিমটাও এখানে লোড হয়ে গেল, বাম পাশে একটা নতুন জিনিস আসলো, তাই না? এই নতুন জিনিসটা হচ্ছে থিমের অনেকগুলো সেটিং আছে এখানে, এই থিমটার অনেক সেটিং হচ্ছে কি এই বাম পাশে চলে আসছে, ঠিক আছে। ওকে,
তো এখানে কি কি সেটিং আছে, মোর অপশন অ্যাভেলেবল ইন অ্যাস্ট্রা প্রো, তাহলে এইগুলোতে যাওয়ার দরকার নেই, ওদের অ্যাস্ট্রা ওয়েবসাইটে নিয়ে যাবে, এটাতে যাওয়ার দরকার নেই। এবার আসি গ্লোবাল। গ্লোবালে কি টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি বলতে কি বোঝায়, টাইপোগ্রাফি হচ্ছে এই ফন্ট গুলাকে বোঝায়, প্যারাগ্রাফ হেডিং যে টেক্সট গুলো নেওয়া হয়েছে এগুলাকে বলে হচ্ছে টাইপোগ্রাফি, ঠিক আছে। তো এখানে এই যে হেডিং আছে, তো এই হেডিং এর যদি আপনি ক্লিক করেন এখানে এখানে কি আসবে, এখানে দেখেন হেডিং এ কি আসলো, H1 থেকে H6 হেডিং এর যে কিছু স্টাইল গুলো আছে এগুলো এখানে আসছে, ঠিক আছে। যেমন এখানে হেডিং H1 থেকে H6 এ ডিফল্ট হেডিং মানে স্টাইল গুলা, ঠিক আছে। তো এখানে কি বলছে, ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, এখানে লক্ষ্য করেন এখান থেকে আমি খুব ইজিলি আমার ওয়েবসাইটের ফন্ট চেঞ্জ করে দিতে পারবো, এগুলো কিন্তু সব গুগল ফন্ট, ঠিক আছে। তো আমি খুব সহজে কি করতে পারি, আমার হচ্ছে ফন্ট গুলাকে চেঞ্জ করতে পারি। আমি একটা অন্য ফন্ট দিলাম, এখানে লক্ষ্য করবেন এটার ফন্ট চেঞ্জ হয়ে যাবে। কোথায় চেঞ্জ হলো, চেঞ্জ হচ্ছে, হয় নাই। তো আমরা অন্য ফন্ট দেখি, আচ্ছা এটা চেঞ্জ হয় না, তার মানে কি এই ফন্টের যে সেকশনটা করছে এটা কাজ করে না। আচ্ছা এখানে ফন্টের ভেরিয়েন্টস, ফন্ট ওয়েট, ওকে, তারপর এখানে ওয়েট ট্রান্সফর্ম, লাইন হাইট, আচ্ছা লাইন হাইট দেখেন কাজ করে, দেখছেন। তাহলে আমরা কি করতে পারি, খুব ইজিলি যে লাইন হাইট দিতে পারি, লক্ষ্য করছেন। আচ্ছা তারপরে হেডিং 1 এর জন্য, হেডিং 1 এর জন্য সেটিং হচ্ছে এগুলা। হেডিং 1 এ আপনি কোনো ফন্ট চেঞ্জ করবেন কিনা, আমি যদি এখানে ফন্ট চেঞ্জ করি, এই যে এবার চেঞ্জ হচ্ছে কিন্তু, ঠিক আছে। এখানে আমরা অন্য কোনো হেডিং যদি ফন্ট দেই, এই যে ফন্ট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো একটা সুন্দর ফন্ট সিলেক্ট করলাম মনে করেন, তারপরে টেক্সট ট্রান্সফর্ম যদি আপার কেস করে দেই তাহলে সব বড় হাতের অক্ষর হয়ে গেল, তাই না। তাহলে খুব ইজিলি কি করতে পারি, আমরা কাস্টমাইজ করতে পারতেছি, তাই কিনা বলেন তো। তারপরে এখানে হেডিং এর জন্য লাইন হাইটটাকে কমা বাড়া করতে পারি, ঠিক আছে, এই যে কমাইলাম। তারপরে হেডিং 2 তে আসি, এখন এখানে কোনটা হেডিং 2, যদি আমি এটা চেঞ্জ করে দেখি হেডিং 2, এই যে এটা হেডিং 2, ঠিক আছে। এই দেখেন এই যে হেডিং 2 হয়ে গেল, ঠিক আছে। ওকে, এই যে হেডিং 2, যতগুলা হেডিং 2 ছিল সবগুলারই এখন ফন্ট চেঞ্জ হয়ে গেল, ওকে। তারপরে চাইলে এটাকে কমা বাড়া, এখানে শুধু এটাই আছে, আপার কেস করে দেই যদি, তাহলে এই হয়ে যায়, ওকে। আচ্ছা তারপরে লাইন হাইট দিতে চাইলে লাইন হাইট, তাহলে প্রত্যেকটা হেডিং এরই কি আছে, এখানে স্টাইল আছে, এগুলোকে বলা হচ্ছে কাস্টমাইজেশন, ঠিক আছে। আচ্ছা তারপরে আসি কালার, এখানে বেস কালারে যদি আসি টেক্সট কালার, ঠিক আছে, এখানে কালো দেয়া না। আচ্ছা আমরা একটা বড় টেক্সটকে দেখি, এখানে কালো আছে, তো আমরা যদি এটাকে লাল করে দিয়ে দেখি কি হয়। তাহলে কি মেন যে জায়গায় টেক্সট ইউজ করছি সবগুলার কি হয়ে গেল, লাল হয়ে গেল, ঠিক আছে। আমি কালো রাখতেছি, তাহলে এগুলো হচ্ছে কালার, ঠিক আছে। তাহলে কালার দেখলাম, কালার কিভাবে চেঞ্জ করতে হয়। তারপরে আসি কন্টেইনারের হোয়াইট। তো কন্টেইনার জিনিসটা কি, কন্টেইনার হচ্ছে এইখানে লক্ষ্য করবেন এই কার্ড গুলো আছে না, কার্ড গুলা দুই পাশে একটা জায়গা আছে, তো এটা যদি আমি কমা বাড়া করে দেই, এটা একটু কমাই দিলাম, ঠিক আছে। এখানে লক্ষ্য করবেন এটাতে আমরা দেখবো কোনো ডিফারেন্স আসে কিনা, আমরা দেখবো। আচ্ছা এইখানে বুঝতে পারতাম, কিন্তু এইখানে আচ্ছা এটা যদি বাড়াই দেই, এটা কি বাড়ছে আদৌ না এতটুকু আছে। আচ্ছা কন্টেইনারের ওয়াইডটা আমরা বুঝতে পারতেছি না, এটা অ্যাকচুয়ালি কোডিং এর ভিতর দিয়ে দেখতে হবে, যাই হোক ওটা আপাতত রাখতেছি, ওকে। আচ্ছা তারপরে এবার আসি, তো এইখানে বাটন গুলা যে স্টাইল গুলো আছে সেগুলাও করা, চেঞ্জ করার অপশন রাখছে এরা, ঠিক আছে। তো এখানে কি বলছে, কালার বা বর্ডার্স, কালার বা বর্ডার্স, এখানে কালারে আসলাম, সাদা জায়গায় লাল করে দিয়ে দেখি কি হয়।
এটা একটু স্লো তো, যার কারণে মেবি কাজ করতে প্রবলেম হচ্ছে। তাহলে হোভারে আসলাম, টাইটেল টেক্সট কালার না, দ্যাট মিন্স কি এটা কাজ করলো না, তাই না? আমরা যদি এটাকে পাবলিশ করে দেই, কিছু চেঞ্জ হয়? কিছু চেঞ্জ হচ্ছে না। এবার রিলোড দেই, ভাই ওটা তো ভ্যালুটা আপনি চেঞ্জ করলেন কালার এন্ড বর্ডার, তাহলে ওটা কি বাটনে কি ইফেক্ট করবে? বাটন তো ওর নিচে মনে হয় আছে একটু। ও আচ্ছা, এটা কিসে চেঞ্জ করলাম? কালার বর্ডার। এখানে যদি আসি, এইখানে তো ছিল কালার এন্ড বর্ডার। আচ্ছা, তার কারণে দ্যাট মিন্স কালার বর্ডারে, তার মানে এখানে তো কালার বর্ডার তো নাই, ঠিকই তো আছে। আমরা চেঞ্জ করব, কি চেঞ্জ করব? বাটনের টেক্সট যদি চেঞ্জ করতে চাই তাহলে এইখানে কি আছে? আচ্ছা, টেক্সটের কালার সাইজ এই যে এবার মেবি চেঞ্জ হবে, ঠিক আছে? যদি এটা এই যে হচ্ছে, কিন্তু লক্ষ্য করেন 17 পিক্সেল, ঠিক আছে? তার মানে এখান থেকেও কি করতে পারি, এগুলোকে বলে কাস্টমাইজেশন, ঠিক আছে? আপার কেস করে দিলাম, সব আপার কেস হয়ে গেল, ওকে? তাহলে আমরা এই যে এইভাবে কি করতে পারি, কাস্টমাইজেশন করতে পারি। এই অপশনগুলো সবাই অবশ্যই দেখবেন। তো এখানে হেডারে আছে, হেডারে যদি আসি, সাইট আইডেন্টিটি নামে কি আছে একটা অপশন আছে। তো সাইট আইডেন্টিটিতে যদি যাই, এখানে লক্ষ্য করুন এই লোগোটা কোথায় আছে, এই যে এইখানে আছে, ঠিক আছে? তো আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে এইখানে চেঞ্জ লোগোতে যদি ক্লিক করি, তাহলে আমাদের এই মিডিয়া আপলোড যেটা ছিল সেটা চলে আসছে, তাই কিনা? এখান থেকে আমরা চাইলে আমাদের মতো করে লোগো সিলেক্ট করে দিতে পারি, যেমন এই লোগোটা আমরা দিতে পারি। দেখেন, আপনারা কি জানি কোশ্চেন করছিলেন যে আমার হচ্ছে যদি ইমেজটাকে নির্দিষ্ট সাইজের প্রয়োজন হয়, তখন আমি কি করব? এখানে দেখেন এদের একটা আছে, মানে সাইজ ঠিক করার অপশনও আছে, ক্রপ করার, ওকে ওকে। আমি কি করলাম, আমার লোগোটা চেঞ্জ করলাম। এবার যদি আমি একটু ওয়েট করি, এখানে লক্ষ্য করেন লোগোটাও চেঞ্জ হবে। কি হলো? চেঞ্জ হলো না যে? ভাই এটা চেঞ্জ হয়েছে, এটা অন্য পেজে চেঞ্জ হবে, অন্য একটা সব পেজ খুললে ওটা চেঞ্জ হবে ওখানে। আচ্ছা, আমরা এখানে রিলোড দিয়ে দেখি, না হয় ওখানে বুঝতে পারতেছি না, এইখানে দেখবো আদৌ চেঞ্জ হচ্ছে কিনা, ঠিক আছে? তো এখানে লক্ষ্য করেন এখানে কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো এইটা কাস্টমাইজারটা মাঝে মাঝে এরকম লোড নেবে না, এটাতে হতাশ হওয়ার কিছু নাই, ঠিক আছে? তো এটা কি করতে হবে, শুধু একটু রিলোড দিলেই কাজ হয়ে যাবে। সেভ করার পর পাবলিশ করে দিতে হবে, ঠিক আছে? ইমেজটা এখানে লোড নিচ্ছে না, জাস্ট আর কিছু না। তো এখানে কিন্তু দেখেন আমার লোগোটা চেঞ্জ হয়ে গেল। তাহলে আমি কি করতে পারতেছি, আমাকে কোডিং করতে হচ্ছে বলেন তো? না ভাইয়া, কোডিং জানতে হচ্ছে? ভাই এটাই তো বাবা। এটাই ভালো না? আচ্ছা, ওকে। তো এটা ডিফল্ট ভাবে থেকেই যাচ্ছে, ঠিক আছে? তো এটাকে নিয়ে আপনারা ঘাটাঘাটি করবেন। হেডারে যাবেন, হেডারে যাওয়ার পর আমি ঘাটাঘাটি করছিলাম একটু ভাইয়া, ওখানে আচ্ছা। একটা অপশন আছে, ওটা টিক মার্কটা উঠাই দিলে ওটা এই পেজেও থাকে। এখানে কি জানি একটা এটা না, button এটা না। হ্যাঁ, এই ধরনের একটা চেক মার্ক আরেকটা আছে কোথায় আচ্ছা, যাই হোক, ডিসপ্লে সাইট টাইটেল, ডিসপ্লে সাইট। তো এই নিচের অপশনগুলো কিসের জন্য ইউজ করা হয়? যদি আপনার মনে করেন যে এই যে লোগোটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো এবার যদি আসি ডিসপ্লে সাইট টাইটেলে ক্লিক করি, তাহলে এখানে লক্ষ্য করবেন যে লোগোর পাশাপাশি আমাদের ওয়েবসাইটের এই টাইটেলটাও এই যে চলে আসছে, কিন্তু এটা অনেক ভেজালি, মানে খারাপ দেখা যায়, বাজে দেখা যায়, অনেক বড়। তো আমি এটাকে রিমুভ করে দিলাম। চাইলে ট্যাগ লাইনও অ্যাড করে দিতে পারেন। তারপরে এই যে আইকনটা, এই আইকনটা চেঞ্জ করা যায়, ঠিক আছে? এখানে যদি সিলেক্ট আইকনে ক্লিক করি, তো মনে করেন এবার এই আইকনটা দিলাম, ঠিক আছে? তো এটা স্কোয়ার মূলত, ঠিক আছে? এটা মূলত হয় কি স্কোয়ার হয়। তো আমাদের আইকনটা স্কোয়ার না, যতটুকু আছে আমি অতটুকু নিচ্ছি স্কোয়ার হিসেবে। তো এখানে লক্ষ্য করেন আমার এখানে কি চেঞ্জ হয়েছে, এইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? তাহলে আমরা কি করলাম, তাহলে খুব ইজিলি দেখেন কাস্টমাইজ করতে পারলাম। লোগো চেঞ্জ করলাম, মেনু চেঞ্জ করলাম, তারপরে মেনুর উপরের একটা জিনিস ছিল, মানে এটাকে কি জানি বলে, ন্যাব আইকন। না না, এটা নেওয়া আইকন না, এটা আমার নাম মনে আসতেছে না, এটার নাম। আচ্ছা, হ্যাঁ, ফ্যাব আইকন, ঠিক আছে?
হ্যাঁ ভাই তো এই আইকনটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। ওকে, তারপর এখানে আসি সাইড আইডেন্টিটি গিয়ে, এখানে হেডারে আসার পর সাইড আইডেন্টিটি গিয়ে আমি এগুলো চেঞ্জ করতে পারতেছি, তাই না? তারপরে আসি প্রাইমারি হেডার। প্রাইমারি হেডার দেখেন, লক্ষ্য করেন আমাদের লেআউটটা কি বাম পাশে লোগো, ডান পাশে মেনু বার। কিন্তু এখানে দেখেন 3 ধরনের লেআউট ইউজ করার অপশন রাখছে। কি রাখছে? বাম পাশে লোগো, ডান পাশে মেনু বার। আমরা যদি এইটা করি, লক্ষ্য করবেন যে এইটার মতো মেনু বার হয়ে চলে আসবে। কি হয়ে গেল? এটার মতো হলো না? উপরে লোগো গেল, নিচে মেনু বার চলে আসলো, তাই কিনা? এটা যদি লোগোটাকে আমরা ডান পাশে আনতে চাই, সেটার জন্য এই যে এইরকম মেনু, এখানে এই যে ডান পাশে চলে আসলো। তাহলে আমরা কি করতে পারলাম? খুব সহজে কি কাস্টমাইজ করতে পারতেছি না? ওকে, তারপরে এবার সেই রেসপন্সিভের বিষয়টা। তো এই যে কাস্টমাইজার যেটা ওপেন হয়েছে, তো এইখানে লক্ষ্য করবেন নিচে এই যে হচ্ছে ডেস্কটপ ভিউ, তারপরে ট্যাব ভিউ, তারপরে এখানে লক্ষ্য করবেন মোবাইল ভিউ, যেটা আমরা ব্রাউজারে করতাম, মনে আছে কি? তো এই ব্রাউজার, হ্যাঁ, তো এই ব্রাউজার ভিউয়ে লক্ষ্য করবেন যে মেনু বারটা এইভাবে আসে না? তো এইটাকে মোবাইলে কিরকম করবেন লেআউট, এই যে অপশনও চলে আসছে, এই যে, ঠিক আছে? উপরে থাকবে লোগো, নিচে থাকবে মেনু, ঠিক আছে? সবগুলাই কত সহজে কাজ করতে পারতেছে না রেসপন্সিভ, বলেন এখানে তো? এত ইজি ভাই, এর আগে তো কোডিং টোডিং করলে মাথা ঘুরে যাইতো, এই রেসপন্সিবলটা করতে যেতাম। আচ্ছা, যে এখানে তো আসলে সবই রেডিমেড দেয়া আছে, শুধু টানে নিয়ে আসি। হ্যাঁ, ভাই বুঝেছে, তারপরে এটা বুঝে আসতেছে। হ্যাঁ, আচ্ছা। তো এটা কোডিং না করলে আমরা বুঝতে পারতাম না। হ্যাঁ, অবশ্যই এটা বিষয় যে কোডিং না করলে এখন যেটা সহজ মনে হচ্ছে, তা এখন এটা সহজ মনে হতো না, ঠিক আছে? জি ভাই। তাহলে আমরা খুব ইজিলি কি মেনু বারকে কাস্টমাইজ করতেছি। আরো এখানে অনেক অপশন আছে, এগুলা কি আমাকে দেখাই দিতে হবে না আপনারা করবেন, বলেন তো? ভাই আমার একটা কোশ্চেন আছে ভাই। জি, অবশ্যই কোশ্চেন করবেন। কোশ্চেনটা এখানে যে অনেক পেজের মধ্যে অনেক কিছু জিনিস আছে, দেখলাম ঠিক আছে, তার এগুলা কিভাবে কাস্টমাইজ করবো, তাই না? এগুলার অপশন পরে আসবে। ভাই এখানে যে জিনিসগুলো আছে, কোনটা মেনু বার, কোনটা কি, সেটা আমি বুঝতেছি না। বুঝিনি। মানে কম্পিউটারে একটা তো নাম আছে যেটা এখানে আমার সাপোর্ট করবে, সেই জিনিসটা বলতেছি। সাপোর্ট করবে বলতে? যেমন উপরে যেমন আইকনটা আপনি দেখালেন, তারপরে মেনু বার দেখালেন, তারপরে নিচে এটা ও আচ্ছা, আমরা এই থিম কিভাবে কাস্টমাইজ করতে হয়, মানে এটা হচ্ছে থিম ভিতরে, তাই না? নাম তো জানতে হবে, না জানলে তো ওখানে বুঝবো তো না। নাম বলতে কি, এই কাস্টমাইজার থেকে এগুলা সব চেঞ্জ করতে পারবেন না। ওকে, পুরা থিমের এই অংশগুলোকে কখনোই চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? কারণ এইটা তৈরি করা হয়েছে অন্য। শহীদুল ভাই বলতেছে যেমন আমরা শিখছিলাম যে হেডার সেকশন। হ্যাঁ, বুঝতে পারছি তো। না না, আমি বলতেছি, আপনি বোঝেন নাই। উনি বলতেছে যে এই কাস্টমাইজারে আসে বুঝলাম হেডারের জন্য, তো হেডার না হয় বুঝলাম এটা, কিন্তু আমি তো এই সেকশনটা চেঞ্জ করব, এটার কোনো নাম কি নামে এখানে আছে আমি জানবো কিভাবে? এটাই কোশ্চেন, তাই না? হ্যাঁ, ঠিক আছে ভাই, এটার নাম কি আমি সেটা অ্যাকচুয়ালি নাম- বিষয়টা হচ্ছে যে এই কিছু সেকশন যেগুলো হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটে ডিফল্ট ভাবে থাকে, যেমন হেডার, ফুটার, মেনু, ন্যাব, ঠিক আছে? এই অপশনগুলোর কাস্টমাইজেশন শুধু এখান থেকে করানো থাকে। আদার্স যে ভিতরে যে এই থিমটা দেখতেছি আমরা এখানে, যে থিমের ডিজাইন গুলা, এগুলা সব এলিমেন্টার দিয়ে করা। তো এলিমেন্টার দিয়ে করা যেটাকে কাস্টমাইজ করা মানে তৈরি করা, সেটাকে কাস্টমাইজ বলতে আমরা যদি এইগুলোর কন্টেন্ট গুলা চেঞ্জ করতে চাই, আমাদের ওই এলিমেন্টারই ইউজ করতে হবে। আমরা এলিমেন্টার এখনো আসি নাই, তাই না? আমরা শুধু কাস্টমাইজার দিয়ে যেগুলোকে চেঞ্জ করা যায় এগুলা চেঞ্জ করবো। এখানে সব চেঞ্জ করা যাবে না এটা দিয়ে। বুঝতে পারছেন কি? স্যার, কিছু চেঞ্জ করতে যাবে না, যাবে না, সেটা আমি বুঝছি, কিন্তু কথা হচ্ছে ওটা সাপোর্ট করবে। কাস্টমাইজারের এই অপশনগুলো হচ্ছে থিমের উপর ডিপেন্ড করে থাকে। যে থিমটা তৈরি করছে বা যারা থিমটা তৈরি করছে, তারা যদি এই অপশনগুলো এখানে কাস্টমাইজারে দিয়ে থাকে, থিমের হেডারকে চেঞ্জ করার জন্য এখানে যদি হেডার সেটিং দিয়ে থাকে, তাহলেই এখানে চেঞ্জ করা সম্ভব, ঠিক আছে? আদারওয়াইজ ওরা যেখানে দেবে সেইখানে চেঞ্জ করতে হবে আমাদের গিয়ে। বুঝতে পারছেন? আমরা যে থিমটা ইউজ করছি, এই থিমের হেডার ফুটার কাস্টমাইজ করার জন্য অপশন তারা এখানে রাখছে, কাস্টমাইজারে রাখছে, এই জন্য আমরা এখানে এসে কাস্টমাইজ করতে পারতেছি। বুঝতে পারছেন? হ্যাঁ, ওগুলা পরে বুঝিয়ে। আচ্ছা, এই যে শপে যদি আসি, এখানে তো অবশ্য এই যে হোম/শপ লেখাটা আছে না, এইটাকে বলে ব্রেড কাম, এইটাকে বলে হচ্ছে ব্রেড কাম। ওকে,
এখানে যদি দেখাই ইনসাইড হেডার, মানে ভাই আমরা কোন পেজ থেকে কোন পেজে গেলাম ওইটা আর কি। হ্যাঁ এইটাকে হচ্ছে ব্রেড কাম। এখানে দেখেন রাইটে দিলাম তো এই যে রাইটে চলে আসলো, ঠিক আছে। সেন্টারে দিলাম এই যে সেন্টারে চলে আসলো, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্রেড কাম, আর কিছু না। তো এই যে সিঙ্গেল প্রোডাক্ট পেজে যদি যাই ওখানেও ব্রেড কাম আসে। এই প্রোডাক্টটা আমি ভিউ করলাম, ঠিক আছে। ভিউ করার পর যে পেজটা আসবে এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ। এই যে এখানে একটা আসছে না, এটা হচ্ছে ব্রেড কাম, ঠিক আছে। মানে হোম থেকে আমরা হোম থেকে আমি ক্যাটাগরিজে গেছি, তারপরে কন্টেন্ট মার্কেটিং এ গেছি। হ্যাঁ, হোম থেকে আনক্যাটাগরিজ নামে একটা ক্যাটাগরি আছে, তার ভিতরে কন্টেন্ট মার্কেটিং নামে একটা প্রোডাক্ট আছে ক্যাটাগরির মধ্যে, সেই ক্যাটাগরিতে আছে, ঠিক আছে। এতটুকু। স্লাইড দিয়ে বোঝানো আছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটার পর একটা, জাস্ট এটাই আর কিছু না। তো এই হচ্ছে এটাকে বলে ব্রেড কাম। তো এগুলা নিয়ে পরে যখন আমরা ই কমার্স সম্পর্কে জানবো তখন, আপাতত ই কমার্সে যাওয়ার দরকার নাই। নর্মাল যে জিনিসগুলো আছে গ্লোবাল হেডার, ব্লগ পেজ যদি থাকতো তাহলে সেক্ষেত্রে ব্লগের জন্য আসতো। আমরা যদি মেনু বারে গিয়ে ব্লগ আনি, দেখি ব্লগ আছে কিনা। এখানে আমাদের ভিউয়ালে যাই, তো এখানে কোনো ব্লগ নাই, ঠিক আছে, ব্লগ পেজ নাই। সো আমাদের এখানে ব্লগও নেই। তারপর এখানে মেনুজ আছে, এগুলো সব একজন একজন করে কাস্টমাইজ করবেন। উইজেটসে আসার দরকার নেই আপাতত, এখানে কিছু নাই। তো এখানে যে হোম পেজ কিভাবে যে আমরা সেই অ্যাপিয়ারেন্স সেটিং এ গিয়ে একবার করছিলাম না, দেখাইছিলাম না, যে হোম পেজ আলাদাভাবে বলে দিতে হয়, পোস্ট পেজ আলাদাভাবে বলে দিতে হয়। সেম ভাবে যে এইখানে ওই জিনিসটা এখানেও আছে, ঠিক আছে। এখানে যদি আপনি বলে দেন হোম পেজ হচ্ছে আমার, এই যে কন্টাক্ট পেজটাকে যদি হোম পেজ বানায় দেন, তখন কিন্তু এই যে হোমে ক্লিক করলে তখন এই কন্টাক্ট পেজটাই হোম পেজ হিসেবে আসবে। এই দেখেন আমি হোমে ক্লিক করি যতই না, কেন এই পেজই আসবে। এটা কিন্তু কন্টাক্ট পেজ, মানে হোম পেজ হিসেবে আমি বলে দিলাম কন্টাক্ট পেজকে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি আপডেট করে দিলে এটা ঠিক হবে। যাই হোক, তো এই হচ্ছে বিষয়টা, এটা হচ্ছে কাস্টমাইজার, ঠিক আছে। তো এই কাস্টমাইজার নিয়ে একটু ঘাটাঘাটি করেন, একটু দেখেন, মেনুটাকে চেঞ্জ করেন, হেডারটাকে চেঞ্জ করেন খুব দ্রুত, ঠিক আছে। মানে এখানে মেনুজে গিয়ে মেনুজকে এডিট করেন, অ্যাপিয়ারেন্সে মেনুজে গিয়ে, তারপর এখান থেকে এই যে লোগো চেঞ্জ করেন, টেক্সট কালার যতটুকু চেঞ্জ করা যায় একটু কাস্টমাইজ করে দেখান দ্রুত। আমরা এবার কি করব, আমরা এবার এলিমেন্টারে পেজ ক্রিয়েট করে একটা পেজকে কাস্টমাইজ করা শিখবো, ঠিক আছে। আমরা যদি অল পেজে যাই, এখানে কিন্তু এই পেজগুলো ক্রিয়েট করাই আছে, তাই না। এই পেজগুলো আছে, প্লাস আরো কিছু পেজ আছে। তো এরকম অনেকগুলা পেজ আছে, তাই না, তাই কিনা। আমরা মনে করেন যে সব বাদ দেই, এখান থেকে সব রিমুভ করে দিব, ঠিক আছে। এখানে সব রিমুভ, তো এটা রিমুভ করতে গেলে এখানে এখানে টাইটেলে ক্লিক করলে সব মার্ক হবে। যদি একটা একটা করে রিমুভ করতে চান, শুধু এখানে একটা করে মার্ক করলেই হবে। তারপরে এখানে ড্রপ ডাউন থেকে মুভ টু ট্র্যাশ করে দিবেন, ঠিক আছে। এখানে ট্র্যাশে চলে যাবে, ওকে, ট্র্যাশে চলে গেল। তো আমার এখানে পেজ কি 0 হয়ে গেল, সব ট্র্যাশে চলে গেল না। আমার কিন্তু পেজে এখন কিচ্ছু নাই। আমি যদি এখানে আসি, লিভ, তো এখানে কিচ্ছু নাই, ঠিক আছে। আমার ওয়েবসাইটটাই আসতেছে না। ওয়ার্ডপ্রেস যদি দেই, এখানে কিচ্ছু নাই, ওকে। জাস্ট এই যে পোস্ট আসতেছে শুধু এতটুকুই, কারণ এটা ডিফল্ট ভাবে আসেই। তো এবার আসি আমরা নতুন পেজ ক্রিয়েট করে এলিমেন্টর প্লাগইন, আমরা এটাকে এলিমেন্টর দিয়ে কিভাবে নতুন করে ডিজাইন করতে হয় এটা দেখব। তো আমি এখানে একটা পেজের নাম দিব। আমাদের তো হোম পেজ আমি রিমুভ করে দিছি। আমি কি করব, এখানে একটা হোম পেজের নাম দিব। দেওয়ার পর এখানে আর কিছু না করে, এখানে যে টেমপ্লেট অপশন আছে, এখানে ডিফল্ট টেমপ্লেট, এলিমেন্টর, ফুল উইথ, এগুলো এক একটা করে টেস্ট করে দেখবেন। আমি মনে করেন যে ডিফল্ট টেমপ্লেটই দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এটাকে কি করব, পাবলিশ করলাম। কার মাইক্রোফোন থেকে নয়েজ আসে? ওকে,
আমি কি করলাম, একটা পেজ ক্রিয়েট করে এই পেজটাকে যদি আমি দেখি, ভিউ করি, তো এই পেজে দেখেন লোকাল স্ল্যাশ স্ল্যাশ হোম কিন্তু আসছে, মানে এটা কিন্তু এখনো হোম পেজ হয় নাই। এখানে লক্ষ্য করবেন যে এটা কিন্তু ফুটার জন্য এগুলো প্রত্যেকটা পেজেই আসবে, আর এটা হেডার জন্য প্রত্যেকটা পেজেই আসবে। এখানে লক্ষ্য করেন হোম নামে লেখাটাও চলে আসছে, কিন্তু যদি হোম পেজে হোম লেখাটা থাকে তাহলে কি রকম না। তো আমরা কি করব, এখানে কোনো কিছুই থাকবে না। আমরা এখানে কি করব, এলিমেন্টর ক্যানভাস যদি দেই, ক্যানভাস ক্যানভাস দিব না, আমরা হচ্ছে ফুল হোয়াইট দেব, দিয়ে এটাকে আপডেট যদি করি, করার পর এবার আমরা কি করি, এখানে যদি রিলোড দেই, আচ্ছা তাহলে আমি এবার রিলোড দিলাম, দেখেন আমার হোম লেখাটা কিন্তু নাই, এখানে শুধু হেডার, আর এটা কিন্তু ফুটারের মধ্যে পুরাটাই, যে এটা সহ পুরাটাই ফুটারের মধ্যে। তাহলে হেডার এবং ফুটার মাঝে কিচ্ছু নাই। তো এবার আসবো আমরা কি করব, আমরা এখানে কিন্তু একটা অপশন আছে এডিট উইথ এলিমেন্টর। এলিমেন্টরটা কি, তো এলিমেন্টরে আমি যদি প্লাগ ইনসে আসি, আগে এলিমেন্টর সম্পর্কে জানবো, ঠিক আছে। আচ্ছা আমরা প্লাগইনসে আসি, প্লাগইনে কিন্তু আমার এই এলিমেন্টরটাকে ইনস্টল করা আছে, ঠিক আছে। যার কারণে এখানে এডিট উইথ এলিমেন্টর আসছে। এখানে লক্ষ্য করবেন এলিমেন্টর নামে একটা প্লাগইন আছে এবং এটার প্রো ভার্সনও আছে। ফ্রিতে কিছু কাজ করা যায় এবং হচ্ছে প্রো এর যে অনেক ফিচার আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো না এখানে ফ্রিতে। ওকে, তো এই প্লাগইনটা আমি ডিএক্টিভ করে আমরা নতুন করে আমরা হচ্ছে অ্যাক্টিভ করবো। আমি প্লাগইনটাকে ডিএক্টিভ ডিলিট করে নতুন করে সেটাকে ইনস্টল দিয়ে কাজ করব। ওকে, ওকে প্লাগইনটাকে ডিএক্টিভ করলাম। এবার আমরা কি করব, এটাকে ডিলিট করব। আমি এবার নতুন করে করতেছি, ঠিক আছে। আচ্ছা এটা রিমুভ হয়ে গেছে। এবার আমরা কি করব, আমরা আমাদের থিমে এলিমেন্টর ইনস্টল করব। এলিমেন্টর কি, একটা প্লাগইন। তাহলে আমাদের কি করতে হবে, প্লাগইনে গিয়ে অ্যাড নিউ করতে হবে। করার পর আমি যদি এখানে এলিমেন্টরে আসি, এলিমেন্টর লিখি, এলিমেন্টর লেখার পর সবার প্রথমে যে জিনিসটা আসবে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা ওয়েবসাইট বিল্ডার। তাহলে এখানে লক্ষ্য করবেন এখানে 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টল, তাহলে কতটা জনপ্রিয় একটা, এটা হচ্ছে প্লাগইন। তারপরে এখানে সবগুলা 5 স্টার রিভিউ 5,500, তার মানে অবশ্যই এটা ভালো। আমি এটা কি করতেছি, ইনস্টল করে নিব। ওকে আচ্ছা, প্লাগইনটা একটু বড় তো যার কারণে একটু ইনস্টল হতে সময় নিচ্ছে, ঠিক আছে। স্যার এখানে প্লাগইনের সাইজ কতটুকু সেটা কি কোথাও দেখা যায়? এখানে প্লাগইনের সাইজ যদি দেখতে চাই, এই প্লাগইন আমরা কি করি, আমরা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে আসার পরে এই প্লাগইন স্টোরে এখানে সাইজ দেখতে পারবো না, কিন্তু আমরা এই প্লাগইনটাকে এই স্টোর থেকে কি করলাম, সরাসরি ইনস্টল করে অ্যাক্টিভ করতে পারতেছি, তাই না। আমাদের কিন্তু প্লাগইনটাকে আলাদা করে ডাউনলোড করতে হচ্ছে না। আমরা চাইলে এই প্লাগইনটাকে আলাদাভাবে ডাউনলোড করতে পারি, ঠিক আছে। আমরা যদি এখানে এলিমেন্টর ডাউনলোড লিখে সার্চ করি, ঠিক আছে, সার্চ করার পর wordpress.org, যেখান থেকে আমরা কি করছি, ওয়ার্ডপ্রেস ফোল্ডার সফটওয়্যারটাকে ডাউনলোড করছি, সেইখানে এখানে কি করবে, এদের প্রথম লিঙ্কে চলে যাই যদি, তো এখানে দেখবেন যে ডাউনলোড লিঙ্ক আছে, যেখানে ডাউনলোড করার অপশন আছে, ঠিক আছে। ওই স্টোরটাই এটা, কিন্তু এটা একটু ওদের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, আর আমরা এখানে আসছিলাম হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে। ওকে, তো এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, এখানে ডাউনলোড করলে এর সাইজ চলে আসবে। কত এমবি এটা,
তাহলে এই হচ্ছে 5 MB 5.5 MB যে ফাইল, ঠিক আছে। তাহলে এখান থেকে ডাউনলোড করে আমি হচ্ছে ডাউনলোড করে কিভাবে অ্যাক্টিভ করতে হয় এটাও দেখাবো। প্লাগইন ইনস্টল করতে হয়। তাহলে আমি কি করতে পারি, এখানে প্লাগইন স্টোর থেকে ইনস্টল করে নিতে পারি, অ্যাক্টিভ করলেই হয়ে গেল। কিন্তু আমি এটা করব না। আমি কি করব, এবার আপলোড করে প্লাগইন ইনস্টল করব, ঠিক আছে। দেখি প্লাগইন ইনস্টল করা যায় কিনা। দুই ভাবেই করা যায়, একটা হচ্ছে স্টোর থেকে সরাসরি ডাউনলোড করে মানে ইনস্টল করে, আর একটা কি আপলোড করে, ঠিক আছে। তো আমি যদি আমার আপলোড ফাইলটা বের করি, ওপেন ফোল্ডারে যদি যাই, ঠিক আছে, আসার পরে এখানে যে এলিমেন্টর 3.0.16 লেখাটা আসছে, তো এখানে কি করব, এখানে আমরা যদি অ্যাড নিউ যাই, আবার দুই ভাবেই কিন্তু করা যায়, ঠিক আছে। তারপর এখানে দেখেন আপলোড অপশন আসছে। এখানে আসার পর এখানে চুজ ফাইলে গেলেও হবে, চুজ ফাইলে গিয়ে যদি এখানে আমরা সিলেক্ট করে দেই সেটাও হবে। বা চাইলে কি করা যায়, এখানে আমরা এলিমেন্টরে আসার পর এইটাকে ধরে এখানে চুজ ফাইলের উপর সাইডে দিলেই হবে। দিয়ে আমরা কি করব, ইনস্টল নাও করতেছি। আচ্ছা, তাহলে আমাদের কি প্লাগইনটা ইনস্টল হচ্ছে। আমরা কি করলাম, স্টোর থেকেও ইনস্টল করতে পারতেছি, সরাসরি আপলোড করেও করতে পারতেছি, তাই কিনা। থিমও কিন্তু সেম ভাবে আপলোড করেও ইনস্টল করা যায়, আবার স্টোর থেকেও ইনস্টল করা যায়। ওকে, আচ্ছা, আমরা কি করলাম, এই প্লাগইনটাকে ইনস্টল করে নিলাম। আচ্ছা, তাহলে আমার প্লাগইনটা ইনস্টল হলো এবং আমরা কি করছি, এটাকে অ্যাক্টিভ করছি। এই যে অ্যাক্টিভ করলাম, ঠিক আছে। অ্যাক্টিভ করার পর আমরা এখানে এলিমেন্টর নামে যে অপশনটা, এটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এটা অবশ্য ডিঅ্যাক্টিভ করে আরেকবার দেখানো উচিত, কারণ যদি আমি ডিঅ্যাক্টিভ করি তাহলে লক্ষ্য করবেন যে বামের এই এলিমেন্টর অপশনটা থাকবে না, এই যে এলিমেন্টর লেখাটা আছে এটা থাকবে না। ওকে, এখানে লক্ষ্য করবেন, এখানে এলিমেন্টর ছিল সেটা কিন্তু নাই, চলে গেল, ঠিক আছে। এই দেখেন নাই, এলিমেন্টর প্লাস টেমপ্লেট নামে একটা অপশন ছিল, এটাকে অ্যাক্টিভ করলে ওটা আবার চলে আসবে, ঠিক আছে। সেম ভাবে আপনাদের যত প্লাগইন আছে, এই প্লাগইন গুলোকে যদি আমরা ইনস্টল করি, এখানে বামে কোথাও না কোথাও অপশন গুলো চলে আসে, হয় এখানে সাব অপশন হিসেবে আসবে, না হয় এখানে অরিজিনাল অপশন হিসেবে আসবে, ঠিক আছে। এখন লক্ষ্য করেন, এখানে এলিমেন্টর টেমপ্লেট দুইটাই চলে আসলো। ওকে, তো আমরা এবার কি করব, আমরা যদি পেজে যাই, আমরা একটা পেজ ক্রিয়েট করছি, তাই না। আমাদের তো সব পেজ রিমুভ করে আমরা শুধু একটা পেজ আমরা ক্রিয়েট করছি, হোম পেজ। ওকে, তো হোম পেজে কি করব, এখানে তো কিচ্ছু নাই, আমরা এখানে এডিট বাটনে যাব। যাওয়ার পর এটাই কি করব, এডিট উইথ এলিমেন্টর করব। ওকে, আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। ওকে, আমাদের এলিমেন্টরটা লোড হচ্ছে, ঠিক আছে। তো এটা একটু লোড নিক। ভাই লোকাল সার্ভারে এমনই হয়। হ্যাঁ, লোকাল সার্ভারে এরকমই হয় একটু। ভাই আপনার সাইটে এডিট এলিমেন্টর আসছে কিনা, আমার কাছে আসেনি এরকম বলতে হবে। এলিমেন্টর প্লাগইনটা কি ইনস্টল করা আছে, যদি ইনস্টল করা না থাকে তাহলে আসবে না। তাহলে এক কাজ করেন, আপনি পেজেসে গিয়ে পেজেস মানে
যে পেজটাকে এলিমেন্টর দিয়ে এডিট করবেন ওইখানে যান, ওইখানে যাওয়ার পরে নিচে দেখবেন এডিট বাটন আছে, তো এখানে এডিটে ক্লিক করে এখানে এডিট উইথ এলিমেন্টর পাবেন। তো এই হচ্ছে আমাদের এলিমেন্টরের ক্যানভাস, এটা একটা, ঠিক আছে, মানে আমাদের এই পেজটা এখানে। আর ওই কাস্টমাইজারের মতো এলিমেন্টর একটা হচ্ছে বিল্ডার, ঠিক আছে। এখানে এলিমেন্টরের মানে HTML এর অনেক ধরনের হেডিং, তারপর টেক্সট এডিটর, ভিডিও, মানে সবকিছু আমরা এখান থেকে খুব ইজিলি পাবো। মানে অনেক কিছু আছে এখানে, লক্ষ্য করবেন এখানে অনেক আছে, কিন্তু এর কিছু জিনিস আছে ফ্রি আর কিছু জিনিস আছে প্রো। এই যে প্রোটাকে আমরা ইউজ করতে পারবো না, এখানে চাইলে ইউজ করতে পারবো না, প্রো এর হিসেব বাদ। এখানে ফ্রি দিয়ে কি মনে করেন আমরা HTML এর হেডিং নিতাম, হেডিং ট্যাগ নিতাম, তাই কিনা, তার ভিতরে হেডিং এর যে কন্টেন্টটা ছিল এটা নিতাম। কিন্তু এইখানে কি হবে, আমরা শুধু এই হেডিং লেখাটাকে টাইনে এনে যদি সাইডে দেই তাহলে হেডিংটা এখানে অ্যাড হয়ে যাবে, আমাদের কোনো কোড লিখতে হবে না। ওকে, তো আমাদের এখানে যে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করা আছে, তো হেডিংটাকে আনলাম এখানে, ঠিক আছে। আনার পর এখানে দেখবেন যে হেডিং এর যে টেক্সট বক্সে যে টেক্সটটা আছে এটা চেঞ্জ করলে আমার হেডিং এর টেক্সটটা চেঞ্জ হয়ে যাবে। দিস ইজ হেডিং, ওকে, এই যে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তারপরে আমি এখানে যদি এটা কোন ট্যাগ আছে, হেডিং এর কোন ট্যাগ, H1 না H6, এখানে নিচে দেখতে পারবেন HTML ট্যাগ। যদি আমরা এটা H1 দেই তাহলে এটা H1 হয়ে যাবে, ঠিক আছে। যদি আমরা এখানে H3 দেই H3 হয়ে যাবে, ওকে। তো আমি এটাকে H1 করে দিলাম। তাহলে আমাদের কি HTML লাগতেছে আর ওইখানে আমাদের এখানে কোনো কোডিং করতে হচ্ছে? আমাদের যেখানে প্রয়োজন আমরা এখানে হেডিং ট্যাগটা নিয়ে কাজ করতে পারবো, তাই না? তাই কিনা বলেন? আচ্ছা, তো এই হচ্ছে হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগটা নিলাম, তো এইরকম প্রত্যেকটা, এইগুলা হচ্ছে প্রত্যেকটা একটা করে এলিমেন্ট বা উইজেট বলে, ঠিক আছে, উইজেট, ওকে। এগুলোর এক একটার কাজ এক এক রকম। যেমন হেডিং ছিল, প্যারাগ্রাফ ছিল, আনঅর্ডার লিস্ট ছিল, ইমেজ ছিল, প্রত্যেকটা HTML আলাদা আলাদা ট্যাগ ছিল না? সেম ভাবে এখানে এলিমেন্টসও আছে, প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন, ওকে। তো এটা একটু মানে এটা জানার জন্য, মানে এটা দিয়ে করার জন্য কোডিং জানতে হয় না, ওকে। তো আমরা হেডিং নিলাম, এখানে ইমেজ আছে, ইমেজকে যদি নেই, এখানে লক্ষ্য করুন আমি ইমেজকে টাইনে এনে প্লাসের উপর সাইডে দিলাম, ওকে। তো ইমেজের একটা হাইট ওয়াইড নিচে, এখানে কোনো ইমেজ নাই, এখানে আমরা যদি একটা ইমেজ সিলেক্ট করি আমাদের এই ইমেজ বক্স চলে আসছে, মিডিয়া লাইব্রেরি চলে আসছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা ইমেজ যদি নেই, এই যে এখানে ইমেজ চলে আসলো, ওকে, খুব ইজি না? তারপরে ইমেজের সাইজ দিতে পারবো, এখানে যদি ফুল দিতে চাই ফুল, এই যে ফুল হয়ে গেল, ফুল ইমেজটা এখানে নিয়ে নিল। কাস্টম ভাবে দিতে চাই, ঠিক আছে, এখানে যদি কাস্টম দেওয়ার পরে এখানে হাইট ওয়েট সেট করে দিতে পারবো। চাইলে এখানে এদের সাইজ ইউজ করতে পারবো, থাম্বনেল এই যে কত 150 বাই 150, ঠিক আছে, বিভিন্ন ধরনের ডিফল্ট ভাবে সাইজ দেওয়া আছে, যেমনটা প্রয়োজন আমার, ওকে। তারপরে এখানে মনে করেন যে এটাকে একটু ছোট করি, ছোট করার পর ইমেজটা কোথায় আছে, সেন্টার আছে না? যদি লেফটে আনতে চাই এখানে লেফট করলেই হবে, এখানে রাইট করতে চাইলে রাইট করলেই হবে, সেন্টার, ঠিক আছে। তাহলে খুব ইজি হয়ে গেল না? আমাদের এই ইমেজ ট্যাগের মাধ্যমে ইমেজ আনে, তারপর ওটাকে সেন্টার করার জন্য কত কোডিং করার লাগছে মনে আছে? এখন এখানে কি লাগবে কোডিং করা? ভাই এগুলা দেখে আমরা হাসি পাচ্ছে। আচ্ছা, হাসি পাচ্ছে না? তারপরে এখানে আরো অনেক স্টাইল করা যায়, অনেক সুন্দর সুন্দর স্টাইল করা যায়। এটাতে গেল ইমেজ। এখানে লক্ষ্য করবেন প্রতিটা এলিমেন্টস নেওয়ার পরে এখানে 3টা করে ট্যাব আসবে, কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স, ঠিক আছে। কোনোটা তো 2টা আছে, কোনোটা তো 3টা আছে। যে প্রপার্টি গুলা মানে যে উইজেট গুলার এই স্টাইল গুলা থাকবে সেগুলো এখানে পাবেন। তো এখানে লক্ষ্য করবেন এখানে ইমেজের স্টাইল করার অপশন আছে। তো ওখানে আমরা হাইট ওয়েট সেট করতে পারছি না, এখানেও পারবো। এই যে লক্ষ্য করেন এইখানে ইচ্ছা মতো হাইট ওয়েট সেট করে দিতে পারবো। এটা হচ্ছিল ওয়াইট। তারপরে এবারে সেই হাইট, ঠিক আছে, এটা যদি তুলে দেই আমি ডিফল্টই রাখি। এবারে সেই হাইট, এই যে হচ্ছে হাইট ইমেজের একবারে 0 0, এই যে। ভাই দুইটাই কি একসাথে করা যায় না? হ্যাঁ, দুইটাই করা যায়। এই যে ওয়াইড, হাইট, আপনি 2 হাতে একসঙ্গে করবেন। এখানে কন্টেন্টে গিয়ে কাস্টম করে দেবেন, তাহলেই হবে। 1 মিনিট ওয়েট করবেন। কত ইজি না বলেন তো? এখানে যদি আমরা কাস্টম সেট করি, এখানে হাইট ওয়েট সেট করে দেই 200 দিয়ে অ্যাপ্লাই করি,
কোথায় গেল? এই যে চলে আসছে 200/200। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। এখানে মনে করেন যে স্টাইলে আসার পর এখানে আরো অনেক জিনিস আছে। কি কি জিনিস? আমরা হোভার করছি না, তো এইখানে লক্ষ্য করবেন এখানে অবজেক্ট ফিডও আছে। এখানে কভার যদি দেই কভার হয়ে যাবে। এখানে নরমাল আছে, দেখেন নরমালে অপাসিটিও কমা বাড়া করা যায়। এই দেখেন ইমেজের অপাসিটি দেখছেন, ইমেজের অপাসিটি। তারপরে এখানে বর্ডার দিতে চাইলে বর্ডার, এই যে সলিড শিখছি না, এই যে সলিড, এখানে হোয়াইট হলো যদি দেই 2 পিক্সেল 2 পিক্সেল আসবে, 1 পিক্সেল দিলে 1 পিক্সেল আসবে। ঠিক আছে, 5 দিলে 5 আসবে। ওকে, নান করে দিলাম আপাতত। তো এখানে শ্যাডো দিতে চাইলে এই যে এখানে শ্যাডো আছে, সব আছে। ঠিক আছে, এই যে ইমেজের শ্যাডো অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, আমরা এটা একটু বাড়াই দিই। ঠিক আছে, একটু কালারটাকে একটু গাঢ় করে দিই, তাহলে আরো ভালো বোঝা যাবে। লক্ষ্য করছেন, দেখেন শ্যাডো ক্রিয়েট হচ্ছে কিন্তু, তাহলে খুব ইজি না? এখানে কোড করতে হচ্ছে, মজা লাগতেছে। বর্ডার রেডিয়াস দেওয়ার একটু স্যার টেনশনটা না, যেটা বলার মতো টেনশন গুলো করছি ভাই। আচ্ছা, তাহলে বর্ডার রেডিয়াস আছে। ঠিক আছে, এখানে যদি বর্ডার রেডিয়াস দেই 10 পিক্সেল দিলাম, একটু বেশি করে দিলে ভালো হবে। এখানে লক্ষ্য করেন এটা যদি বাড়াই দিতে থাকি, এই যে বর্ডার রেডিয়াস এসে গেল। এটা কিন্তু পিক্সেলে নিচ্ছে। আমি যদি চাই পার্সেন্টেজে সেট করে দিতে, ঠিক আছে, এটাকে আমি তুলে দেই। দেওয়ার পর এখানে পার্সেন্টেজে আসার পর আমি এখানে কি করব, 50 লিখে দিলাম। তাহলে কি হয়ে গেল, ইমেজটার হাইট ওয়েট সেম না, তো যার কারণে এই অবস্থা। ওকে, তাহলে এই দেখেন সবকিছু আমরা কোডিং ছাড়াই করতে পারতেছি, তাই না? কত ইজিলি। তারপরে এবার আসি হোভারে, ইমেজে আমরা হোভার ইফেক্ট দিব। ঠিক আছে, এই দেখেন লক্ষ্য করেন এটা ছিল নরমাল। এবার হোভারে আসি। ঠিক আছে, হোভারে যাচ্ছে অপাসিটিটা একটু কম হবে। ঠিক আছে, এই দেখেন হোভারে অপাসিটিটা একটু কম হলো কিন্তু, লক্ষ্য করছেন? তারপর এখানে সিএসএস ফিল্টারে আসেন, আরো অনেক কিছু করা যায়। এটাকে হোভারে ব্লার করে দিতে যাচ্ছেন, এই যে ব্লার হয়ে যাবে, এখানে ব্লার হয়েছে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টেরও করতে পারবো। তারপরে এখানে ব্রাইটনেস কমা বাড়া সবকিছু করাই দেওয়া যেতে পারে, কন্ট্রাস্ট। ঠিক আছে, ইমেজের জন্য যে যে সেটিং গুলা থাকে সেগুলা। ওকে, দেখেন কালার চেঞ্জ হয়ে গেল ইমেজের। তাহলে কত অ্যাডভান্স কাজ ফ্রি পাচ্ছি না? তারপরে এবার ডিউরেশন, ট্রানজিশন আমরা সেট করে দিছিলাম না 0.4 সেকেন্ড, সেম ভাবে এখানেও সেট করে দেওয়া যায়। এই যে আস্তে আস্তে হচ্ছে। এবার রাশেদুল ভাই, বলেন। আচ্ছা, এই যে কাজটা যে উনি বললো না জাভাস্ক্রিপ্টে করার জন্য, এটা ভিজুয়াল আর টেক্সট করলে তো হচ্ছে না। ওই যে সেদিন দেখালেন না টেক্সট আর হচ্ছে ভিজুয়াল, এটা তো ভিজুয়াল অপশন না? হ্যাঁ, আর এটা টেক্সট করলে আমাদের HTML কোড হয়। হ্যাঁ, কোড আসে যাবে। ওকে, এবার আসি। তো এই যে হোভারে সিএসএস দিলাম, ট্রানজিশন দিলাম, এবার আমরা হোভারে দিলাম। ঠিক আছে, এখানে হোভার অ্যানিমেশন আছে, লক্ষ্য করছেন? তো এখানে অ্যাডভান্স এই যে অ্যানিমেশন গুলো পেয়ে যাবেন যদি এখানে দেন। এই দেখেন কি হয়ে গেল, হোভারে অ্যানিমেশন হলো না? তো এখানে অনেক অ্যানিমেশন আছে, অনেক। এই যে দেখেন, দেখছেন ওই অ্যানিমেশন গুলাই দেখছেন, এই দেখেন। আরে বাহ, এমনি তো এটার জন্য কত কোডিং করা লাগতো। কত সুন্দর না? হোভারে বর্ডার দিতে যাচ্ছেন, সব দিতে পারবেন। বক্স শ্যাডো হোভারে তুলে দেন, বক্স শ্যাডো তুলে দিচ্ছি আমি। একই যদি কোডে করতে যাইতাম ভাই, চুল একটাও থাকতো না। ওকে, তারপরে এটা গেল হচ্ছে স্টাইল ট্যাব। আমরা কন্টেন্টে কি, কন্টেন্টে হচ্ছে যে ইমেজটাকে চেঞ্জ করা, তারপরে ইমেজের সাইজ, অ্যালাইনমেন্ট, এগুলা। স্টাইলে গেলে ওর যে স্টাইল গুলা। এবার অ্যাডভান্সে আসি। অ্যাডভান্সে গেলে এই যে মার্জিন প্যাডিং দরকার না, মার্জিন প্যাডিং দরকার হলে মার্জিন প্যাডিং আছে। ঠিক আছে, যদি আমি বাড়াই দিই সব একসঙ্গে বাড়বে। দেখেন লক্ষ্য করেন মার্জিন প্যাডিং হচ্ছে, কিন্তু মার্জিন বেড়ে যাচ্ছে, তাই না? এবার হচ্ছে আমি প্যাডিং যদি দিতে চাই, সেম ভাবে যে প্যাডিং। ওকে, ইমেজ তো এই জন্য প্যাডিংটা এভাবে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো আমি একটা ভ্যালু চেঞ্জ করলে 4টা ভ্যালু চেঞ্জ হয়, তাই না? তো একটা ভ্যালু কিভাবে চেঞ্জ করব? একটা ভ্যালু যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমার এইখানে একটা অপশন আছে, এখানে ডান পাশে সবার বাটন আছে। তো এই বাটনটাতে একবার ক্লিক করব, তাহলে এবার কি হবে, ভ্যালুগুলো সেপারেট হয়ে যাবে। এখানে কি এটা টপ ভ্যালু না, এটা টপ ভ্যালু। টপ ভ্যালুতে আমি 100 দেই,
এই যে শুধু টপে হয়ে গেল 100, ঠিক আছে। তো এই হচ্ছে মার্জিন প্যাডিং। তারপরে এখানে কি করতে পারি, জেড ইন্ডেক্স যদি প্রয়োজন পড়ে জেড ইন্ডেক্স দিতে পারি। এইটার যদি এখানে যে সেকশনটা নেওয়া হলো এই সেকশনটার আইডি নাম দিতে পারি, একটা ক্লাস নেম দিতে পারি। এখানে মোশন ইফেক্ট নামে জিনিস আছে, এগুলো সম্পর্কে পরে জানবো। ওকে, তো আপনারা কি করবেন, একটা পেজ ক্রিয়েট করে এইরকম ভাবে হেডিং, তারপরে হচ্ছে ইমেজ আনে এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট করে দেখান হোবারে, ঠিক আছে। এই দুইটার পর তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে বেসিক গ্যালারি নিলাম, আইকন লিস্ট যদি নিতে চান সবগুলাই একবার করে অ্যাটলিস্ট হলেও ট্রাই করতে হবে, জানতে হবে, বুঝছেন। জানার কি শেষ আছে বলেন তো, দেখেন আমরা কাজ করব। জানার শেষ নাই। তো এইখানে দেখেন আইকন লিস্ট চলে আসছে, এখানে লিস্ট, এই যে আইকনের লিস্ট, এখানে অ্যাড করতে চাইলে অ্যাড, অটো অ্যাড হয়ে যাবে, এখানে অ্যাড, ঠিক আছে। এই যে এখানে অ্যাড করতে থাকেন, অ্যাড হইতে থাকবে, আইকন চেঞ্জ করবেন, এখানে এসে আইকন চেঞ্জ করেন, এই যে আইকন চেঞ্জ হয়ে যাবে, এই যে চেঞ্জ হয়ে গেছে শেষে, ঠিক আছে। তারপরে এবার আসবো হচ্ছে এরকম আছে কাউন্টার আছে, ঠিক আছে। এই কাউন্টারটা কি এবার দেখবো, এই দেখেন কাউন্টার চলে আসলো। এখানে শুরু নাম্বার শেষ নাম্বার ইচ্ছা মতো দিতে পারবেন। আমি 1000 দিলাম, 1000 দিলাম, এই 1000 পর্যন্ত চলবে, ঠিক আছে। তারপরে কত থেকে শুরু হবে, 100 থেকে শুরু হবে, যে 100 থেকে শুরু হবে এটা। আচ্ছা ভাই, এটা কি অটোমেটিক চেঞ্জ হবে? হ্যাঁ, এটা অটো কাউন্ট হবে। ভাই আমি একটু বলতে চাই। জি, আচ্ছা, ওই যে একটা অনেক সময় আমরা দেখছি যখন মুজিব শতবর্ষ শুরু হয় একটা কাউন্টডাউন টাইমার, ওইটা হচ্ছে কাউন্টডাউন টাইমার আছে, ওটাও আছে মেবি এখানে, না হলে ওটার জন্য আলাদা প্লাগইন আছে, ঠিক আছে। এটা আমার খেয়াল নাই, এটা এখানে থাকতে পারে। আচ্ছা, ওইটা হ্যালো ভাই, জি প্রিফিক্স আছে, এগুলো অ্যাড করে দিতে দেখতে পারেন, ঠিক আছে। যদি আমি প্লাস কাউন্ট লিখি, কাউন্ট পরে গেছে, সাফিক্স প্রিফিক্সে দিলে আগে চলে আসবে, ঠিক আছে। অ্যানিমেশন ডিউরেশন, ঠিক আছে, সব ধরনের অপশন আছে এখানে, দেখে নেবেন। সেপারেট ডট সেপারেট হয়ে যাবে, এই যে ডট আসবে এখানে, ঠিক আছে। এক্স্যাক্টলি এটা কিসের কাউন্ট আমাকে বুঝুন তো, ভিজিটরের নাকি? আরে ভাই, যা শুধু একটা সংখ্যা দিলাম, সেই সংখ্যাটা কাউন্ট করে দেখালো। এখন আপনি যত দেবেন তত কাউন্ট হবে, ভিজিটর কিছু না এখানে। রাশেদ ভাই, এটা তো এই কাউন্টটা আমরা অনেক সময় দেখাতে পারি না যে প্রজেক্ট কাউন্ট হচ্ছে এতটা। হ্যাঁ, আমরা অনেক সময় দেখাই না, আমাদের প্রজেক্ট মানে পোর্টফোলিও হিসেবে দেখাই যে আমাদের 100 প্লাস প্রজেক্ট কাউন্ট হয়েছে, মানে প্রজেক্ট কমপ্লিট করছি, এখানে কাউন্টার থাকে, ঠিক আছে। ওয়েবসাইটে ঢোকার পর 1 থেকে 100 পর্যন্ত এভাবে কাউন্ট হয়। তো ওই সংখ্যাটা ম্যানুয়ালি দেওয়া থাকে, ঠিক আছে। ম্যানুয়ালি দেওয়া থাকে বলতে কি, যাদের ওয়েবসাইট তারা ওইটা দিয়ে রাখছে সেট করে, ঠিক আছে। যেই আসবে এখন ওইটাই দেখাবে, যতক্ষণ না ওরা চেঞ্জ করছে ওটা চেঞ্জ হবে না, বুঝতে পারছেন। সেই কাউন্টারটা হচ্ছে এইটা, ঠিক আছে। এখানে ফিক্সড করে দিতে হবে আপনি কত পর্যন্ত কাউন্ট করাবেন, ওকে। তারপরে এবারে সেই যে প্রোগ্রেস বার আছে, এখানে প্রোগ্রেস বার যদি দেখাই, ঠিক আছে। এখানে প্রোগ্রেস বার আসলাম, এখানে লক্ষ্য করবেন প্রোগ্রেস বার চলে আসবে, এই দেখেন সুন্দর একটা প্রোগ্রেস বার চলে আসছে না। এখানে কত পার্সেন্ট দিতে যাচ্ছেন শুরু থেকে, এই যে ৭০% হলে ৭৭, এই যে ৭৮ চলে আসলো, ঠিক আছে। তারপরে এখানে টাইপ ইনফো সাকসেস, এই দেখেন ৭০-৮০%। এর ভিতরে লেখাটা চেঞ্জ করবেন, ওয়েব ডিজাইন এলইডিপি ক্লাস, ওকে। এই দেখেন এলইডিপি ক্লাস আসলো, ঠিক আছে। সব কিছু করা যায়। ইনি স্টাইলে গেলে এটাকে আবার স্টাইল করতে পারবেন, ঠিক আছে। টাইটেল, সব ধরনের স্টাইল করতে, প্রোগ্রেস বারের কালার টালার সব চেঞ্জ করতে পারবেন নিজের মতো, হাইট ওয়েট সবকিছু। তারপরে এবার আসি টেস্টিমোনিয়াল, ওকে। এই যে হচ্ছে টেস্টিমোনিয়াল দিলাম, ঠিক আছে। এই যে কে বলছিলেন যে কমেন্ট করে, ঠিক আছে। এখানে কমেন্ট, এখানে এরকম সেকশন অনেক জায়গায় পাবেন, ঠিক আছে। কিরকম, যেমন আপনার যে কমেন্ট করে তার কি থাকে, ইমেজ থাকে, তার নাম থাকে, তার টাইটেল থাকে এবং কমেন্টটা থাকে না, এরকম স্লাইডার কিন্তু থাকে, তাই কিনা বলেন। তো এখানে শুধু এটা এইভাবে অ্যাড করে দেওয়া যাচ্ছে, আমরা এটা নিয়ে বিশদভাবে আরো পরে জানবো, ওকে। তারপরে এবারে সেই ট্যাব আছে, ওকে। এই যে ট্যাব যদি আমি দেখি, এখানে লক্ষ্য করেন এই যে ট্যাব আসছে, ঠিক আছে। ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3, এই যে ট্যাব আসছে, ঠিক আছে। তাহলে এই ট্যাবগুলো অবশ্যই লক্ষ্য করে থাকবেন, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে করছেন কিনা বলেন। এটাকে সুন্দর, এটাকে অনেকভাবে ডিজাইন করা যায়, ঠিক আছে। এখানে যদি আসেন স্টাইলে, ঠিক আছে, বেশিরভাগ শুরুতে থাকে।
এগুলোকে ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায়, ইচ্ছা মতো। তারপরে এখানে যদি টাইপে আসি, ভার্টিক্যাল করি, তাহলে এই যে দেখেন উপরে নিচে উল্টা হয়ে ঘুরে গেল। তাহলে আমরা এগুলোকে কাস্টমাইজ করতে পারবো, এর ডিজাইনটাকে কাস্টমাইজ করতে পারবো, কালার দিতে পারবো, স্টাইলে আসে সব কিছু করতে পারবো, তাই না? ওকে, তারপরে এবার আসি হচ্ছে ট্যাবে গেলাম, এবার আসি অ্যাকর্ডিয়নে আসি। তো এই অ্যাকর্ডিয়ন হচ্ছে যে এটা আমি অ্যাড করি। আচ্ছা ভাইয়া, ওই যে ট্যাব যেটা দেখালেন, আমরা কি কোনো ক্রমে ট্যাবের মধ্যে পেজগুলো সেট করে দিতে পারবো? পেজের লিংক দিলেই হয়ে যাবে, পেজ সেট করে দিতে পারবো না। একটা পেজ একটা ট্যাবে দেওয়া যায় নাকি কখনো? এত বড় একটা ট্যাবে অনেক কিছু তাহলে দিতে হবে। তো বড় ট্যাব হবে ভাই। একটা পেজই তো একটা বিশাল বড় হয়ে যায়, এখানে আপনি কেমনে দিতে যাচ্ছেন একটা? আচ্ছা দেখেন, হচ্ছে যে ট্যাবে ক্লিক করলে পেজটা ওপেন হবে, এটা মানে বোঝাতে চাচ্ছি আর কি। তাহলে ওইখানে লিংক সেট করে দিলেই হবে। তাহলে এখানে ক্লিক করলে লিংকে ঢুকে যাবে, অন্যান্য পেজের যে লিংক গুলো আছে এটা দিলেই হবে। তো এখানে সেম ভাবে এখানে অ্যাকর্ডিয়ন বলে এটাকে। এখানে লক্ষ্য করবেন অনেক ওয়েবসাইটে এই অপশন গুলো থাকে, ঠিক আছে? দেখছেন কি এই ফেক দেখেন নাই, ফেক ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন থাকে অনেক ওয়েবসাইটে, সেটা হচ্ছে এটা। জানি ভাই, ফাইবারের কতগুলো ফ্যাক কোশ্চেন থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইবারের গিগেও থাকে। ওকে, কি তো এই যে এটার আইকন গুলো চেঞ্জ করে দেওয়া যায়, ঠিক আছে? এটা অ্যাক্টিভ আইকন, তারপরে এখানে আইকন চাইলে আইকন লাইব্রেরিতে যান, যাওয়ার পরে এখানে আপনি যে কোনো ইচ্ছা মতো আইকন দিতে পারেন, ঠিক আছে? আমি যে এটা যদি দেই, দেখুন যে প্রথমটার আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে সবগুলোরই। চেঞ্জ হয় নাই? এটা কোন আইকন? আচ্ছা, এই যে চেঞ্জ হয়েছে, ঠিক আছে? একটু সময় নিচ্ছিল যার কারণে আসলে দেখেন এটা কিন্তু আইকন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এগুলোর প্রত্যেকটা সেকশনই চেঞ্জ করা যায়। এখানে টাইটেলটা চেঞ্জ করা যায়, ভিতরের কন্টেন্ট এগুলো কি স্টাইল করা যায় না ভাই? কি করা যায় না? স্টাইল সব করা যায়, সব। এখানে তো এখানে মানে কন্টেন্টের সেকশন আসলাম, এবারে সেই স্টাইলে। এই স্টাইলে যে টাইটেলের সেকশন আছে, এই দেখেন টাইটেলকে স্টাইল করার জন্য সব ধরনের অপশন আছে, ঠিক আছে? এর টেক্সট থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করা যায়। আইকন চেঞ্জ করবেন, কন্টেন্ট বলতে ভিতরে টেক্সট কে চেঞ্জ করবেন, সব অপশন আছে। ওকে, তারপরে এবার আসবে হচ্ছে অ্যাকর্ডিয়ন গেল, এবার আসি টগলে আসলাম। একই জিনিস কিছুটা ওই অ্যাকর্ডিয়নের মতোই দেখেন। তো কিন্তু এখানে অ্যাকর্ডিয়নে কি হয়, যে কোনো একটা একসময় অ্যাক্টিভ থাকে, অন্য একটা ক্লিক করলে ওটা অফ হয়ে এটা চালু হয়। কিন্তু এখানে একসঙ্গে দুইটাই ওপেন হয়ে থাকবে, এই যে দুইটাই। এটা বলেছে কি টগল। তারপরে এবার আসবো টগলের কাজ কি ভাই? ওই ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনই মতো এটাকে ইউজ করা হয়, ওখানে যেখানে ইউজ করবেন সেটাই। এখানে দেখেন টগল গেল, তারপরে এই যে সোশ্যাল শেয়ার আইকন আছে না, সোশ্যাল শেয়ার, এখানে দেখেন চলে আসছে, ঠিক আছে? আইকন গুলো সুন্দর স্টাইল করা, এগুলো কিন্তু সব ফন্ট আসামের। এই শহীদুল স্যার একটা দেখেন, আপনি একসঙ্গে সবগুলা দেখেন, পরে বোঝেন না, ঠিক আছে? পরের দোষ হয় আমাদের নাকি? মাইন্ড করেন না এমনি গুলাম। তো এখানে দেখেন লিঙ্কডইনের আইকন নিলাম, সরি ইনস্টাগ্রামের আইকন নিলাম, ইনস্টাগ্রামের আইকন চলে আসলো। তো এটা অফিসিয়াল কালার আছে, দেখেন অফিসিয়াল কালার দিতে চান বা নিজস্ব কালার দিতে চাইলে এই যে সব কালার দেওয়া যাবে, দেখছেন? তারপরে এখানে রাউন্ডেড করবেন না স্কোয়ার করবেন, স্কোয়ার করলাম। সার্কেল করতে চাইলে সার্কেল, ঠিক আছে? সব করা যায়, কি না কি করা যায় বলেন? এক্সিলেন্ট ভাই, এক্সিলেন্ট। তাহলে শুধু ক্লিক করলেই হয়ে যাচ্ছে, তাই না? তারপরে এখানে অ্যালার্ট আছে, যদি এগুলা দেখি, প্রত্যেকটাই কি করতে হবে আপনাদের? টেস্ট করতে হবে, তাই না? টেস্ট না করলে কিন্তু পাবেন না, ঠিক আছে? এখানে অ্যালার্ট অ্যাড করে নিই, দেখি জীবনে সবকিছু টেস্ট করতে হবে। কম হয়ে যায়, এক্সিলেন্টও কম হয়ে যায়, 2 সিলেন্ট। 2 সিলেন্ট না, না 3 সিলেন্ট। তারপরে এবার সেই সাউন্ড ক্লাউড যদি দেই, এখানে কি এটা দেখবো আমরা? এটা অডিও যদি অ্যাড করে দিতে চান, ঠিক আছে? এই যে অডিও প্লেয়ার এখানে চলে আসছে, এই যে অডিও গান শুধু দিলেই হয়ে যাবে, এখানে বাজে যাবে অটোমেটিক। এগুলোকে কাস্টমাইজ করা যায় না? যায়, এগুলো সব ধরনের কাস্টমাইজ করা যায়। ওকে, এখানে সব ধরনের কাস্টমাইজ করা যায়।
কন্ট্রোল কালার, ঠিক আছে, তারপরে বাটন, ডাউনলোড বাটন, এটা ডাউনলোড করার অপশন যদি রাখেন, ঠিক আছে, মিউজিকের যে ওয়েবসাইটগুলো থাকে না সেই ওয়েবসাইটগুলোকে এইগুলো অ্যাড করে দিতে পারেন। তারপরে এগুলো সব দেখে নেবেন, সাইড বার, রিড মোর, আরো অনেক অপশন আছে হেডার ফুটারের জন্য, ঠিক আছে, এগুলো হচ্ছে ফ্রি এর মধ্যে। তারপরে সাইটে আসি, এগুলো প্রিমিয়াম, ওকে। যেগুলো প্রিমিয়াম থাকবে এগুলো ইউজ করতে পারবেন না, কারণ আমাদের এলিমেন্টরটা আমরা ফ্রি ইউজ করতেছি, ঠিক আছে। এখানে এটা প্রিমিয়াম, আমরা ইউজ করতে পারবো না, এখানে তালা মারা আছে দেখেন। কমার্সে যাওয়ার দরকার নাই, এগুলো মেবি সব প্রিমিয়াম, হ্যাঁ এগুলো সব প্রিমিয়াম, এগুলো চাইলেও ইউজ করতে পারবেন না, সমস্যা নাই। তারপরে এখানে ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসে আরো অনেক আছে, এগুলার কাজ এগুলো পরে, ঠিক আছে। এগুলো যখন আমরা প্রপারলি আমরা এই যে থিমের কাজ মানে এলিমেন্টরের অন্যান্য উইজেট গুলোর কাজ শিখতে পারবো, বুঝতে পারবো, তখন আমরা এগুলোকে ইউজ করবো, ঠিক আছে। এই যে এটাকে ইউজ করবো, ওয়ার্ডপ্রেসের যে ক্যাটাগরি গুলো আছে, এলিমেন্টস গুলো আছে।